নমস্কার। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের মাস্টার ক্লাস ওয়েবিনার সিরিজ। এবং এখানে আমরা যেটা করব, আমরা বিভিন্ন মানুষজন আমাদের আসবেন যারা বিভিন্ন কলেজে পড়ান বা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত। এটা আজকে আমাদের প্রথম। আমরা স্টার্ট করলাম ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে, ইন্ট্রোডাকশন টু ডেভেলপমেন্ট কমিউনিকেশন। আমাদের মধ্যে আছে ডক্টর সায়ন চট্টোপাধ্যায়, যিনি বারুইপুর কলেজের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওখানকার সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের। আমরা সায়নকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানটা আমাদের শুরু করার জন্য, এবং তোমাদের যাদের পরে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আমরা ওর বলার শেষে আমরা আলোচনা করব। এক এক করে কোশ্চেন যাদের যাদের থাকবে আমরা সেগুলো নেব। যদি কোশ্চেন থাকে কারুর, কেউ চ্যাট বক্সে পাঠাতে পারো, কমেন্ট বক্সে পাঠাতে পারো, আমরা সেখান থেকেও দেখে নিতে পারবো তোমাদের কোশ্চেনগুলো। তোমরা শুনবে। নাও I would like to request Dr. Sayan Chattopadhyay to deliver his lecture on Introduction to Development Communication. Sayan, please. থ্যাংক ইউ। শুধু একটা একটু প্রথমে বলে রাখি, এখনো ডক্টরেটটা লাগছে না আমার নামের আগে, সেই জন্য ডক্টরটা ছাড়া সায়ন চট্টোপাধ্যায় আর কি। আচ্ছা, প্রথমত মানে খুব ভাল লাগছে, মানে এই ডিপার্টমেন্ট অফ জার্নালিজম বিজয়গড় কলেজ এই পুরো মাস্টার ক্লাসটা আয়োজন করেছে, এবং এতে এইরকম পরিস্থিতিতে আরো বেশি করে প্রয়োজন হয়ে পড়ছে, যেখানে সামনাসামনি বসে কথা বলাটা ভীষণ রকম অসুবিধা হয়ে পড়ছে বা বলা সম্ভবই হচ্ছে না অনেক সময়। সেক্ষেত্রে এই ধরনের ইনিশিয়েটিভটা ভীষণ রকম ভাবে প্রয়োজনীয়। আর এই ছোট আকারে কতগুলো কলেজকে নিয়ে বা একটি কলেজের মধ্যেই যেগুলো হচ্ছে সেগুলো আরো হয়তো বেশি করে প্রয়োজনীয়, কেননা বড় ধরনের ওয়ার্কশপ সেমিনারগুলোতে সবসময় সবাই সেইভাবে পার্টিসিপেটও করতে পারে না। অনেক মানুষ একসাথে কমিউনিকেট করেন বলে হয়তো কিছু কিছু মানুষ সেইভাবে তার মধ্যে নিজেরাও তাদের প্রশ্নগুলো বা তাদের বক্তব্যগুলো রাখতে পারেন না। সেই জন্য এই ছোট গ্যাদারিং গুলো, ছোট ওয়ার্কশপ, ছোট সেমিনার, ছোট এই ধরনের ইন্টারাকশনস গুলো হয়তো আরো বেশি করে প্রয়োজন এইরকম পরিস্থিতি। সেই জন্য অর্ণবদাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে এই মাস্টার ক্লাসের প্রথম লেকচারটা আমাকে উনি বলার জন্য আমার খুবই আনন্দ পাচ্ছি আর আমি খুব অনার্ড ফিল করছি। তবে একটা জিনিস, এই ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন টু ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা আজকে আমি খুবই ইনফর্মালি বলতে চাইছি, এবং আমি খুব যে গুছিয়ে রেখেছি পুরো জিনিসটাকে, খুব স্ট্রাকচার্ড ম্যানারে একটা জিনিস বলবো বলে সেইভাবে ভেবে রাখিনি। আমি অনেকটাই, যেহেতু মূলত স্টুডেন্টরাই শুনছেন, ফলে আমি মনে ভেবে রাখছি অনেকটা যেন একটা ইনফর্মাল ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যে দিয়ে, যেখানে কতগুলো প্রশ্ন তুলছি বা কতগুলো কনসেপ্ট বা আইডিয়াসকে আরেকটু নতুন করে বুঝতে চেষ্টা করছি, বা যেগুলো জানা জিনিস সেগুলোকে আরেকবার করে বলছি বা ভাবছি, যাতে জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হয় বা অন্যভাবে বুঝতে পারি বা কনসেপ্টসগুলো একটু ক্লিয়ার হয়। ফলে খুব ইনফর্মাল এবং অনেকটা অগোছালোভাবেই আমি আলোচনাগুলো করতে চাইবো। আর হয়তো এই ফরম্যাটটা সেইভাবে একটু অগোছালোভাবে আলোচনাটা করতে আমাকে একটু অ্যালাউও করবে হয়তো। তো প্রথমে আমরা প্রথম কথা হচ্ছে মাথায় রাখছি, যেহেতু স্টুডেন্টরা শুনছেন, আমি মাথায় রাখছি যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা নতুন বিষয় না। মানে এটা এমন একটা জিনিস না যেটা আমি প্রথমবার শুনছি, এবং সেটা যদি আমি কেবলমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের দিকে তাকিয়েও ভাবি তাহলেও না, কেননা আগের সেমিস্টারে অল্প হলেও আমরা কিন্তু বিষয়টা কি এবং সেগুলো সম্পর্কে একটু আধটু হয়তো পড়তে পেরেছি বা রেফারেন্সে এসছে, একটা আলাদা মডিউলও ছিল যতদূর মনে পড়ছে। ফলে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা নতুন না। আমি সেই জন্য ডেফিনেশন, এর সংজ্ঞা, এর হিস্ট্রি ওই দিকটায় যাচ্ছি না, বরঞ্চ আমরা কতগুলো যে কি এরিয়াস অফ ডেভেলপমেন্ট কমিউনিকেশন, যে বিষয়গুলোর মধ্য দিয়েই ডেভেলপমেন্ট কমিউনিকেশনটাকে আমরা বুঝতে পারি, সেই বিষয়গুলোকে আমরা একটুখানি একটু তলিয়ে ভাবতে চেষ্টা করি। তার প্রথম যে ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, ফান্ডামেন্টাল যে আইডিয়াটা, যার উপর দাঁড়িয়ে আছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন বা উন্নয়ন জ্ঞাপন বা তার আর একটি রকম ফের উন্নয়ন সাংবাদিকতা, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, উন্নয়ন বলতে কি বুঝি। এবং যে যারাই একটু উন্নয়ন সাংবাদিকতা বা উন্নয়ন জ্ঞাপনের সাথে একটু ওয়াকিবহাল বা চিন্তা করতে ভালোবাসেন বা পড়েছেন, তারা দেখেছেন যে ডেভেলপমেন্টের বলতে কি বুঝি, কোন ফ্যাক্টরসগুলোকে, কোন এলিমেন্টসগুলোকে, কোন ইন্ডিকেটরসগুলোকে আমি ডেভেলপমেন্ট বলবো, সেটা নিয়ে কিন্তু ভীষণ রকম একটা তর্ক আছে। এবং সেই তর্কটা খুব সহজভাবে যদি দুটো ভাগ করি, সেই তর্কটা কিন্তু ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপড কান্ট্রিজের মধ্যে ভাগ হয়ে যায়।
হ্যাঁ, একটা ধরনের, আমি যদি একজন ডেভেলপিং কান্ট্রির সিটিজেন হিসেবে দেখি, আমি একটা উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে যদি আমি ডেভেলপমেন্টকে দেখি, তাহলে তো আমি একদম খুব বেসিক জিনিসগুলোকে ভাববো, মানে বাসস্থানের সমস্যাগুলোকে ভাববো, স্বাস্থ্যের কথাগুলোকে ভাববো, শিক্ষার কথা ভাববো, কৃষির কথা ভাববো, খাদ্যের কথা ভাববো, হেলথ কেয়ারের কথা ভাববো। এই সমস্তগুলো, এই সূচকগুলো ক্রমশ উঠে আসবে। আবার আমি যদি একজন পশ্চিম দেশের, ডেভেলপড কান্ট্রির, উন্নত দেশের সিটিজেন হই, বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে বুঝতে চাই, তাহলে হয়তো সেখানে প্রযুক্তিটা বেশি ইম্পর্টেন্ট হিসেবে আসবে, টেকনোলজি বেশি ইম্পর্টেন্ট আসবে, হয়তো এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান আরো বেশি করে সামনে চলে আসবে, বেটার স্যালারি, ভালো বেতনের কথাগুলো বেশি করে, রিনিউয়েবল এনার্জি ব্যবহার আরো বেশি করে আসবে। ফলে দেখতে পাচ্ছি যে উন্নয়নশীল এবং উন্নত দেশের যে অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট বা উন্নয়নের প্রতি, তাতে একটা খুব বড় ধরনের গ্যাপ থেকে যায়, এবং স্বাভাবিকভাবে সেই উন্নয়ন জ্ঞাপন বা ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রেও, রিসার্চের ক্ষেত্রে হোক, সেই সম্পর্কে পলিসি তৈরির ক্ষেত্রে হোক, তার মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ আমরা মাঝে মধ্যে দেখতে পারি। ফলে সেই গ্যাপটাকে মাথায় রেখেই আমাকে ভাবতে হবে, কারণ ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে যখনই পড়তে চাইছি, যখনই গবেষণা করতে চাইছি, লিখতে চাইছি, বা জার্নালিজম করতে চাইছি, আমার স্পেসিফিক পজিশনটা, অর্থাৎ আমি কোন সোশিও কালচারাল, জিওগ্রাফিক, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক কন্ডিশনের মধ্যে থেকে সেই কাজটা করছি, সেই লেখাটা লিখছি, সেটা খুব ভীষণ রকম বেশিভাবে সেটা আরো বেশি করে সেটাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাব করে। তাহলে সোজাভাবে যদি তাহলে দুটোকে মিলিয়ে যদি আমি ডেভেলপমেন্টকে ভাবতে চাই, তাহলে তাহলে একটা জিনিস আমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে উন্নয়ন বলতে সাধারণভাবে বোঝায় যে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার মান যদি এ ছিল, তার থেকে বিতে যাবে, সিতে যাবে, টিতে যাবে। সে পৃথিবীর যে জায়গায় থাক, সেটা উন্নয়নশীল দেশ হোক বা উন্নত দেশ হোক, যে দেশে হোক, আলটিমেটলি তার জীবনযাত্রার মানের একটা পরিবর্তন হবে। এবং এই জীবনযাত্রার মানের পরিবর্তনটা স্বাভাবিকভাবেই নানান জিনিসের সাথে জড়িত থাকবে। সেটা যেরকম তার অ্যাক্সেস টু হেলথ কেয়ারের সাথে, মানে আমার কাছাকাছি হাসপাতাল আছে কিনা, মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার যেতে হয় হাসপাতালের জন্য, সেটার সাথে জড়িত। আবার একই সাথে পাকা সড়ক আছে কিনা তার সাথে জড়িত, আমার লিটারেসি রেটের সাথে জড়িত, পভার্টি লেভেলের সাথে জড়িত, কি ধরনের কাজকর্ম আমরা পেতে পারি বিশেষ ধরনের শিক্ষার নেওয়ার পর, সেগুলোর সাথে জড়িত, আমার এনভায়রনমেন্টাল ইস্যুর সাথে জড়িত। ফলে এই একটি ছোট্ট ফ্রেজ, যে জীবনযাত্রার মানের পরিবর্তন বা মানের উন্নয়ন, এটার সাথে কিন্তু একটা রেঞ্জ অফ ইস্যুস, পলিসিস, ডিসকোর্সেস এগুলো জড়িত আছে। এবং সেইগুলোই কিন্তু, সেটাও কিন্তু একটা উন্নয়ন সাংবাদিকতা বা উন্নয়ন জ্ঞাপনের ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা। কেন, এটা আমি পরে আসবো, কারণ উন্নয়ন জ্ঞাপন এখন যেহেতু 60-এর দশক, 50-এর দশকের শেষ, 60-এর দশকের শুরু থেকে শুরু হওয়ার পর থেকে এখন তো অনেকটা পথ উন্নয়ন জ্ঞাপন চলে এসছে। ফলে স্বাভাবিকভাবে এখন কিন্তু উন্নয়ন জ্ঞাপন ভীষণ রকমভাবে ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র সাংবাদিকতা বা ইকোনমিক্স বা আমি ডেভেলপমেন্টাল বিষয়গুলো সম্পর্কে জানলে হবে না, আমাকে তার সাথে সমাজতত্ত্ব জানতে হচ্ছে, আমাকে পলিটিক্যাল সায়েন্স জানতে হচ্ছে, আমাকে মিডিয়া জানতে হচ্ছে, আমাকে কখনো হেলথ কেয়ার জানতে হচ্ছে, কখনো আমাকে ইথনোগ্রাফি জানতে হচ্ছে। ফলে বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে জেনে আমাকে কিন্তু উন্নয়ন জ্ঞাপন এর ব্যাপারটাকে ভাবতে হচ্ছে। ফলে এটা একটা মাল্টি লেয়ার্ড ডিসিপ্লিন হিসেবে আস্তে আস্তে ইমার্জ করছে ওভার দি ইয়ার্স, কেন বেশ কয়েক বছর তো হয়ে গেছে। সেই জন্য ভারতবর্ষের দিকে যদি আমি তাকাই, আমি একটু জাস্ট ভাবতে চাইছি যে ভারতবর্ষের দিকে কিন্তু তাকালে আমাদের মূলত কৃষির দিকটাই কিন্তু উন্নয়ন জ্ঞাপনের দিকে বেশি করে, যদি মিডিয়া কভারেজের দিকেও ভাবি, তাহলে কিন্তু সাধারণত কৃষির দিকটা মূলত একটু বেশি পয়েন্ট আউট করা হয়, যে 58% মতো মানুষ কৃষির সাথে জড়িত। যদিও আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু ক্রমশ আমরা কৃষি নির্ভর সোসাইটি থেকে ইন্ডাস্ট্রি বেসড সোসাইটির দিকে যাচ্ছি, এবং আপাতত আমরা আবার ক্রমশ সার্ভিস বেসড সোসাইটির দিকেও এগোচ্ছি। কিন্তু এখনো উন্নয়ন জ্ঞাপন ভাবতেই যেন ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে বারবার কৃষির বিষয়টি এসে পড়ে। কৃষি অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং বারংবার আমাদের সেটা নিয়ে ভাবতে হবে, এবং প্রচুর পরিমাণ কভারেজ প্রয়োজন, যেটা পি সাইনাথও দেখিয়েছেন তার বইতে এবং তার বিভিন্ন রচনায়। কিন্তু তার সাথে অন্যান্য সূচকগুলো, সেগুলো ভীষণ রকম ভাবে কিন্তু জড়িত, যেগুলো ছাড়া কিন্তু উন্নয়নকে সেইভাবে ভাবা সম্ভব হবে না, এবং যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের যে ধারণা, সেগুলোকেও মাথায় নিয়ে আসা যাবে না। ফলে সামগ্রিকভাবে আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে উন্নয়ন এই শব্দটিকে একটু বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আর এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে কার জন্য ডেভেলপমেন্ট।
আমি যখন উন্নয়নের কথা বলছি আমি কতগুলো ইস্যুর কথা বলছি যে এই সেক্টরগুলোতে আমার সেই উন্নয়নটা প্রয়োজন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হচ্ছে যে কে এই উন্নয়নের দ্বারা প্রভাবিত হচ্ছেন এবং কে এই উন্নয়নের দ্বারা নেগেটিভ ভাবে প্রভাবিত হতে পারে। মানে খুব সিম্পল একটা এক্সাম্পল হবে হচ্ছে যে রাস্তা তৈরির সময় যদি রাস্তার পাশের মানুষগুলোকে উচ্ছেদ করতে হয়, তাহলে সেই ডেভেলপমেন্টটা কার জন্য? সেই ডেভেলপমেন্টটা কি রাস্তার পাশের মানুষগুলো, যাদের রাস্তার পাশের পেভমেন্টটা বা রাস্তার গাছের নিচে যারা এত বছর ধরে বসবাস করেছেন, তাদের সংসার, তাদের বাড়ি, যে ঝুপড়িগুলো, সেইগুলোকে উচ্ছেদ করে দিয়ে একটা যদি খুব ঝকঝকে পাকা রাস্তা হয়, সেটা উন্নয়নের নিরিখে ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয়, কিন্তু তাহলে আমরা সেই ঝুপড়িবাসী রাস্তার পাশের মানুষগুলোকে বাদ দিয়ে সেই উন্নয়নটাকে ভাববো না। এবং তাই যদি ভাবি, তাহলে এই উন্নয়নটা কোন সেগমেন্ট এর জন্য প্রযোজ্য হচ্ছে? যে সেগমেন্টটা তার মানে এই ঝুপড়িবাসী মানুষের অস্তিত্বটাকে ভুলে যেতে চাইছে। ফলে এই ধরনের যে ইস্যুগুলো সাধারণভাবে আমরা পড়ার সময় যখন উন্নয়ন সাংবাদিকতা বা উন্নয়ন জ্ঞাপন পড়ি, তখন সেইভাবে হয়তো ভাবি না, কারণ আমরা কতগুলো মডেলের নিরিখে ভাবতে চেষ্টা করি, আমরা কতগুলো প্যারাডাইমের নিরিখে ভাবতে চেষ্টা করি, আমরা কতগুলো এক্সাম্পল বা কেস স্টাডিজের নিরিখে ভাবতে চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে উন্নয়নের মধ্যের যে পলিসি প্রবলেমসগুলো, যে প্রবলেমসগুলো খুব ইনহেরেন্ট টু ডেভেলপিং কান্ট্রি, সেগুলোকে কিন্তু আমরা অনেক সময় একটু একটু নেগলেক্ট করে এগিয়ে যাই সহজভাবে বোঝার চেষ্টা করার জন্য। সেই জন্য আমি আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি ঠিক একেবারে সিলেবাস ওরিয়েন্টেড না গিয়ে আমি ভাবছিলাম যে এইরকম একটা ইনফর্মাল আলোচনার মধ্যে দিয়ে এই প্রশ্নগুলোকে তোলার জন্য, যাতে পরবর্তীকালে ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে আলোচনা বা পড়ার ক্ষেত্রে এই প্রশ্নগুলোও যাতে মাথার পিছনে থাকে এবং আমাদের বোঝাগুলোকে যাতে একটু অন্যরকম ভাবে দেখতে সুবিধা করে দেয়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে এখন যখন আত্মনির্ভর ভারতের কথা উঠছে, যে যখন কর্মসংস্থান একটি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বা ইস্যু ডেভেলপমেন্ট পলিসির ক্ষেত্রে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কেবলমাত্র নতুন কাজ সৃষ্টি না, বরঞ্চ সেলফ সাফিসিয়েন্সির যে পলিসিটা, সেলফ সাফিসিয়েন্সির যে ধারণাটা, সেটাও যদি আরো বেশি করে সামনে নিয়ে আসা যায়, তাহলে হয়তো লং টার্মে সেটার অনেক সুবিধা হবে। আমি পরে এটা নিয়ে আলোচনা করব যখন স্পেসিফিক ইস্যু ভিত্তিক আলোচনা হবে। ফলে আমরা যদি দেখি সারা ভারতবর্ষের দিকে যদি তাকাই বা যে কোনো ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে একটা বড় সমস্যা হচ্ছে একটা জনসংখ্যা, এবং সেই জনসংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে যথার্থভাবে সাক্ষর নয় এবং যথার্থভাবে স্কিলড নয়। যেহেতু স্কিল এবং সাক্ষরতা এই দুটোই সাধারণ মানুষের মধ্যে কম আছে, ফলে স্বাভাবিকভাবে তাদের যেটা ন্যায্য প্রাপ্য, তাদের যে সুযোগ সুবিধাগুলো তাদের প্রাপ্য, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং বলতেও পারছে না। এটা কেবলমাত্র ভারতবর্ষের সমস্যা, এটা একটা ডেভেলপিং নেশনের একটা জেনারেল সমস্যা, যেটা কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশন বারবার হাইলাইট করার চেষ্টা করে তার লিমিটেড স্কোপের মধ্যে থেকে। এবং তার একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে যদি ডেভেলপড কান্ট্রির দিকে তাকাই, উন্নত দেশগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা সেখানে দেখছি সার্ভার ম্যানেজমেন্টের মতো বিষয়, তাহলে আমরা দেখছি উইন্ড টারবাইনের মতো বিষয়, তাহলে আমরা দেখছি মোবাইল পেনিট্রেশনের মতো বিষয়, আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউসের মতো বিষয়। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো যেখানে পশ্চিমী দেশগুলোকে হাইলাইট করছে, সেই আবার অপরদিকে আমরা দেখছি অপুষ্টির মতো বিষয়, আমরা দেখছি কৃষিতে উন্নত পরিষেবা, উন্নত প্রযুক্তি কিভাবে দেওয়া যায়, সেই রকম ধরনের বিষয়গুলো। ফলে এর যে ডিলেমা, এই যে দুটোর মধ্যে যে একটা অলমোস্ট একটা কনফ্লিক্টিং ব্যাপার হচ্ছে, মানে যেটা আমরা প্রায় বিলাসিতা হিসেবে ভাবি, সেটা হয়তো উন্নত দেশের ক্ষেত্রে একটা উন্নয়ন সাংবাদিকতা বা উন্নয়ন ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আর একেবারে বেসিক যে বিষয়গুলো, খাদ্য বস্ত্র সংস্থানের বিষয়গুলো, সেগুলো আমাদের কাছে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের বিষয় হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট সাংবাদিকতার বিষয় হয়ে যাচ্ছে। এই যে ডিলেমাটাকে মাথায় রেখেই হয়তো আমাদের একটু ভাবতে হবে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা আমরা কিভাবে বুঝবো। একটু স্পেসিফিক জিনিসগুলোতে আসছি যে কিভাবে আমরা এটাকে বুঝতে পারি। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি আমরা একেবারে গোড়ার দিকে ভাবতে চাই, যে ম্যাকব্রাইড কমিশন রিপোর্টের কথা যদি ভাবতে চাই, সেখানেও কিন্তু দেখা যাবে যে সেখানে যে কমিউনিকেশনের বিষয় বলা হচ্ছে, সেখানেও কিন্তু ইনফরমেশন ডিসিমিনেশনের ব্যাপারটা বলা হচ্ছে। এই যে ইনফরমেশন নির্ভর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের যে ধারণা,
সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা প্রবলেমের মুখে পড়েছে পরবর্তীকালে। যখন প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে হয়তো সেই সমস্যাটা ছিল না, কারণ তখন এই ইনফরমেশনের যে ডিসিমিনেশন এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যে পার্থক্যটা ছিল, যে গ্যাপটা ছিল, সেটা একটা মেজর ইস্যু ছিল। কিন্তু এখনো আমরা যদি ডেভেলপমেন্ট কমিউনিকেশন দেখি, সেখানেও কিন্তু দেখি একটা ইনফরমেশন ডিসিমিনেশনের উপর একটা বড় ফোকাস আছে, ইনস্টিড অফ গ্রাউন্ড ওয়ার্ক যেগুলো বা অ্যাকচুয়াল ডেভেলপমেন্টাল ওয়ার্ক কতটা হচ্ছে সেগুলোর উপর ফোকাস করার বদল। ফলে একটা প্রথম যে কাজ একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনারের, সেই প্রথম কাজটা হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেম, যে একটা সমস্যা কেন তৈরি হচ্ছে, যে কোনো সমস্যা, এটা হেলথ কেয়ারের সমস্যা হতে পারে, সেটা একটা এগ্রিকালচারের সমস্যা হতে পারে, সেটা একটা এনভায়রনমেন্টাল সমস্যা হতে পারে, সেটা একটা লেবারের সমস্যা হতে পারে, সেটা একটা এডুকেশন রিলেটেড সমস্যা হতে পারে। কিন্তু প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সমস্যাটি তৈরি হচ্ছে কেন। সমস্যাটি সম্পর্কে সাধারণ মানুষকে তো জানতেই হবে, এবং তার জন্য সাংবাদিকতা আছে, তার জন্য কমিউনিকেশন আছে, সেগুলো তো জানছি। কিন্তু তার আগে একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনারের কাজ হচ্ছে সমস্যাটি তৈরি হচ্ছে কেন সেটাকে ভালো করে বোঝা। এবং সেই বোঝার কাজটার মধ্যে কিন্তু যারা সেই সমস্যাটা সম্পর্কে, সমস্যাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাকে বলা হয় স্টেক হোল্ডার্স, তাদেরকে নিয়ে সেই সমস্যাটার অরিজিন বা সমস্যাটার সূত্র সম্পর্কে ভালো করে বোঝাটা কিন্তু প্রয়োজন। স্টেক হোল্ডার্সকে বাদ দিয়ে, যেটা বারবার ডেভেলপমেন্ট কমিউনিকেশন আমাদের বলছে এখন ইদানিং, স্টেক হোল্ডার্সকে বাদ দিয়ে কোনো সমস্যা সম্পর্কে ভাবা, বোঝা বা তার সলিউশন প্রোভাইড করার চেষ্টাটা কিন্তু একেবারেই সাকসেসফুল হয় না, এফেক্টিভ হয় না। ফলে এই যে সবাইকে নিয়ে ভাবা এবং সমস্যাটার উৎসটা কি সেটা সম্পর্কে ভাবা, সেই ভাবার সাধারণভাবে ভাবতে গেলে খুব দুটো ধরন আমরা পাই। একটা ধরন হচ্ছে একটা মোনোলজিক ওয়ে অফ কমিউনিকেশন, আর একটা হচ্ছে একটা ডায়ালজিক ওয়ে অফ কমিউনিকেশন। আমরা বুঝতে পারছি দুটো শব্দের মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। মোনোলজিক আর ডায়ালজিকের মধ্যে পার্থক্যটা ভাবছি, এই দুটো অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যটা ভাবছি। মোনোলজিক হচ্ছে, খুব সহজভাবে তোমরা অলরেডি এটা পড়েওছো, বারংবার এই রেফারেন্সগুলো এসছে অন্য কনটেক্সটে বা ডেভেলপমেন্ট কমিউনিকেশনের কনটেক্সটে। কিন্তু মোনোলজিকের মূল ব্যাপারটা হচ্ছে একটা বেসিক ওয়ান ওয়ে টপ ডাউন কমিউনিকেশন টাইপের, যেখানে একজন কথা বলবেন এবং অন্যরা শুনবেন। এবং এই কথা, এই ধরনের কমিউনিকেশনের বেশ কতগুলো সুবিধাও আছে। এটা খুব সিম্পলিস্টিক, খুব সহজে কন্ট্রোল করা যায়, এর মধ্যে কনফ্লিক্টগুলো অনেক কম হয়। কিন্তু একই সাথে এটা ভীষণ রকমভাবে ইনফরমেশনকে ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত। অর্থাৎ কোনো একটা সমস্যা হচ্ছে, যে সমস্যার উৎসে না গিয়ে তার সাথে জড়িত অন্যান্য বিষয়গুলোকে ভালোভাবে না ভেবে, বরঞ্চ সেই সমস্যাটা সম্পর্কে এবং তার কতগুলো প্যাকেজড সলিউশনকে সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য যে ইনফরমেশনটা দেওয়া প্রয়োজন, সেই ইনফরমেশনটা দেওয়ার ক্ষেত্রে মোনোলজিক কমিউনিকেশন ভীষণ রকমভাবে একটা লিনিয়ার ওয়ান ওয়ে কমিউনিকেশন হিসেবে ভীষণ রকমভাবে কাজ করে। এবং স্বাভাবিকভাবেই তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন মডেল থেকে তুমি বুঝতে পারছো যে এটা তাহলে ডিফিউশন অ্যাপ্রোচের সাথে জড়িত, যেখানে কোনো একটি পার্টিকুলার কনসেপ্ট, আইডিয়া বা সলিউশন সেটা অন্যান্য সাধারণ মানুষের মধ্যে ডিফিউজড হয়ে পড়বে এবং তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এবং তারা সেগুলোকে ক্রমশ নিজেদের মধ্যে, নিজেদের হ্যাবিটের মধ্যে, অ্যাটিটিউডাল চেঞ্জের মধ্যে সেগুলোকে তার দৈনন্দিন জীবনের যে বিভিন্ন অভ্যাস, তার মধ্যে সেগুলোকে আস্তে আস্তে নিয়ে। এটা একটা খুব প্রমিনেন্ট এবং ভীষণ রকমভাবে ব্যবহৃত অ্যাপ্রোচ, ইন প্র্যাকটিস অ্যাপ্রোচ মোনোলজি। কিন্তু এর সাথেই অলমোস্ট এর কন্ট্রাস্টে আমরা যদি দেখি ডায়ালজিক অ্যাপ্রোচ, যেটা ক্রমশ আস্তে আস্তে ডেভেলপিং নেশনের ক্ষেত্রে, বিশেষত আমাদের মতো মাল্টি এথনিক, মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিকালচারাল এইরকম একটা এত এত বড় দেশের ক্ষেত্রে ভীষণ রকমভাবে প্রয়োজনীয়, সেটা হচ্ছে ডায়ালজিক অ্যাপ্রোচ। এবং ডায়ালজিক অ্যাপ্রোচ, আবার তুমি শব্দটার মধ্যেই এর সূত্রটা পাচ্ছ, যে এটা একটা টু ওয়ে মডেল। যে টু ওয়ে মডেলটা একজন কথা বলে আর একজন শোনে না, বরঞ্চ দুজনেই কথা বলার সুযোগ পায় এবং একে অপরে তাদের মত প্রকাশ করতে পারে, তাদের ওপিনিয়ন্স গুলো বলতে পারে। এবং এটা একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, যেখানে অনেক স্টেক হোল্ডার্স একসাথে পার্টিসিপেট করতে পারে তাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী, এবং তারা তাদের নিজস্ব মত এবং তাদের ওপিনিয়ন্স গুলো দিতে পারে। এবং এতে এর ফলের সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার্সরা তাদের নিজেদের যে সমস্যাগুলো, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে একটা পার্টিকুলার ডেভেলপমেন্টাল ইস্যু তৈরি হচ্ছে যেখানে, সেখানে আমি একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনার হিসেবে হঠাৎ একটা স্পেসিফিক
সোশিও ইকোনমিক জিওগ্রাফিক সেক্টরে গিয়ে পুরো জিনিসটা হয়তো বুঝতে পারবো না, সেখানে আমাকে স্টেক হোল্ডার্সদের সাথে এনগেজ হয়ে সেটাকে বুঝতে হবে। সেই প্রসেসটাকে অনেক সহজ করে যায় এই ডায়ালজিক মোড। ডায়ালজিকের মোডের মাধ্যমে এই ইন্টারঅ্যাক্টিভ টু ওয়ে মডেলের মাধ্যমে, পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু সেই প্রসেসটা, ইনিশিয়াল রিসার্চের প্রসেসটা, ইস্যুসগুলো বোঝার যে প্রক্রিয়া, তার সলিউশন, প্রবাবল সলিউশন, এবং যে সলিউশনগুলো চেষ্টা করা হয়েছে সেগুলো হয়তো কোনো কারণে ফেল হয়েছে, সেইগুলো সম্পর্কে বোঝার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এবং সুটেবল অপশন যেটা হয়তো অনেক বেশি এফেক্টিভ হবে অন্যান্য সলিউশনগুলোর থেকে, সেইটাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই আমি যদি ভাবি যে ডায়ালজিক মোডের সুবিধাগুলো কি কি, মনোলজিক মোডের সুবিধাগুলো তো আমরা মোটামুটি পেয়েই যাচ্ছি, কারণ এটা অনেক বেশি এস্টাবলিশড এবং অনেক বেশি প্রমিনেন্টলি ইউজড। কিন্তু ডায়ালজিক মোডের সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে স্ট্রং বন্ড তৈরি হয়। আমি যদি আরেকজনকে জিজ্ঞেস করি আপনাদের সমস্যাগুলো কি কি, আপনারা কি ভাবছেন এই সলিউশন কি হতে পারে, তাহলে অবশ্যই আমি যাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ব্যাপারটা ভাবছি, যে পরিসরের মধ্যে আমি উন্নয়নের ব্যাপারগুলো ভাবছি, সেই পরিসরের মানুষজনের সাথে আমার যে সখ্যতা, আমার যে বন্ডটা, সেটা অনেক শক্ত হয় এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যে কোনো ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। আমি যে খুব জেনারেল একটা এক্সাম্পল প্রথম দিকে দিচ্ছিলাম, যে একটা সড়ক তৈরি হবে, একটা পাকা রাস্তা তৈরি হবে, এবং সেই পাকা রাস্তার জন্য রাস্তার পাশে বসবাসকারী ঝুপড়িবাসী মানুষদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হবে। এই ক্ষেত্রে আমার দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কিন্তু কোনো পজিশন নেওয়া হবে না। কেউ যদি জিজ্ঞেস করেন যে তাহলে আপনি কোন পজিশনটা নেবেন, আপনি কি পজিশন নেবেন যে পাকা রাস্তাটা বন্ধ করে দেওয়া হোক, নাকি আপনি পজিশন নেবেন যে ঝুপড়িবাসীদের উঠিয়ে দেওয়া হোক? এক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক পজিশন নেওয়া যায় না। এটাই ডিলেমা অফ ডেমোক্রেসি, এটা ডিলেমা অফ ডেভেলপমেন্ট। এক্ষেত্রে কিন্তু ওই সাধারণ মানুষের সাথে বসে তাদের সমস্যাগুলো এবং তাদের যে এই যে কনসিকোয়েন্সেস অফ এই ধরনের ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ, সেইগুলোকে বুঝে তাদের জায়গায় নিজেকে বসিয়ে সেই সেই ইস্যুগুলোকে ভেবে তার সলিউশনসগুলোকে বের করার মধ্যেই কিন্তু এই ধরনের ডেভেলপমেন্টাল কমিউনিকেশনের সাকসেস লুকিয়ে আছে। এর কোনো ইয়েস নো আনসার কিন্তু হতে পারে না। তাদেরকে নিয়ে ভাবলে, তাদের মতো করে ভাবলে হয়তো এই এই ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি স্মুথলি পুরো ইনিশিয়েটিভটা কিন্তু কমপ্লিট করা যাবে। এবং মাথায় রাখতে হবে যে এই যে ডায়ালজিক মোড বা এই যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা, এটা অনেক সময়, আমি পরে আলোচনা করব যে মিসকনসেপশন অ্যাবাউট ডেভেলপমেন্ট কমিউনিকেশন, কিন্তু সেই তার একটা খুব মেজর মিসকনসেপশন এবং একটা মেজর ফ্ল বিভিন্ন ডেভেলপমেন্ট কমিউনিকেশনে যেটা থাকে, সেটা হচ্ছে যে এই পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা অনেক সময় পরে বা মাঝামাঝি আসে। কিন্তু আসলে কিন্তু পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা থাকা উচিত একেবারে প্রথম থেকে, একেবারে গোড়া থেকে, যখন থেকে আমি একটা পার্টিকুলার ইনিশিয়েটিভ, একটা প্রজেক্ট নিয়ে ভাবছি এবং তার একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করছি, বা আমি সেটা থেকে রিপোর্টিং করার চেষ্টা করছি। সেই রিপোর্টিং বা সেই কমিউনিকেশন স্ট্র্যাটেজির মধ্যেই কিন্তু আমি অন্যদের নিয়ে চলতে শুরু করব, আমি অন্যদের নিয়ে ভাবতে শুরু করব। তা না হলে কিন্তু একটা প্রথম থেকে গ্যাপ, একটা কনফ্লিক্টের সিচুয়েশন তৈরি হয়ে যাবে, যে কনফ্লিক্টের সিচুয়েশনটা ডেভেলপমেন্টাল যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ভীষণ রকমভাবে একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে আসে। তার মানে একটা জিনিস দাঁড়াচ্ছে যে মনোলজিক ডেভেলপমেন্ট কমিউনিকেশন অ্যাপ্রোচ যেটা করতে চায়, সেটা হচ্ছে যে একটা বেসিক অ্যাওয়ারনেস নিয়ে আসতে চায়। সাধারণ মানুষ কোনো একটি ইস্যু বা কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি বিষয় সম্পর্কে জানতে পারবে, এবং তার একটা স্পেসিফিক ডেমোগ্রাফিক টার্গেট অডিয়েন্স আছে, এবং সেই টার্গেট অডিয়েন্সকে আমি সেই পার্টিকুলার ডেভেলপমেন্টাল প্রজেক্ট সম্পর্কে জানিয়ে দেবো। এই অ্যাওয়ারনেসটাই আমার মেন অবজেক্টিভ। এবং সেই অ্যাওয়ারনেসটা, অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আমার যা যা টুলস প্রয়োজন, সে সার্ভে হোক, ইয়ে হোক, বা অন্যান্য ধরনের কমিউনিকেটিভ প্রজেক্টস হোক, সেইগুলোকে আমি ইউজ করবো, এবং তার মধ্যে সাধারণ মানুষ সেই পার্টিকুলার ডেভেলপমেন্টাল প্রজেক্ট সম্পর্কে অবহিত হবেন এবং তারা জানতে পারবেন। কিন্তু ডায়ালজিক মোডটা কিন্তু স্টেক হোল্ডার্সকে নিয়ে এসে তার যে যে অপরচুনিটিসগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে, তার যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে, এবং যে চেঞ্জগুলো, যে পরিবর্তনগুলো প্রয়োজন, সেইগুলোকে আলাদা আলাদা করে বুঝে নিয়ে সেইগুলোকে সামনে নিয়ে আসতে চায়। এবং তার ফলে যেটা হয় যে যে সলিউশনটা বেরোবে, যে 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 প্রজেক্টটা তৈরি হবে, সেই প্রজেক্টের মধ্যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনার এবং যারা টার্গেট অডিয়েন্স, তাদের দুজনেরই একটা ইনপুট থাকে, এবং তার সাকসেস রেট, তার এফেক্টিভিটি অনেক বেশি বেড়ে যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে।
এই দুটো অ্যাপ্রোচ, এছাড়া নানান রকম অ্যাপ্রোচ থাকতে পারে, কিন্তু মোটামুটি ভাবে যদি আমরা ভাবতে চাই তাহলে এই দুটো অ্যাপ্রোচ দিয়ে কিন্তু আমরা এই যে কনফ্লিক্টটা থাকে ডেভেলপমেন্টের, একটা মেজর কনফ্লিক্ট যে কার জন্য ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্ট বলতে তুমি যেটা বলছো আমি সেটা বুঝছি না, বা তোমার কাছে যেটা ডেভেলপমেন্ট সেটা আমার কাছে ডেভেলপমেন্ট না, সেই জিনিসগুলো কিন্তু হতে পারে। এবং একটা আমি জাস্ট উদাহরণ হিসেবে ভাবছিলাম, যে একটা উদাহরণ হিসেবে আমরা যদি ভাবি, যে একটা সিম্পল এক্সাম্পল যদি হতে পারে, একটি গ্রামে সাধারণ মহিলা, মানে যে মহিলারা মূলত গ্রামে তাদের নিজের চাষের কাজ এবং বাড়ির অন্যান্য কাজ করে থাকেন, তাদের ডেভেলপমেন্ট বা তাদের উন্নয়নের জন্য একটা প্রজেক্ট আমরা ভাবতে পাচ্ছি, এবং এরকম প্রজেক্ট একাধিক হয়েছে, আমি সেরকম এক্সাম্পল হিসেবেই বলছি, যে যে আমরা একটি এনজিও তাকে একটি কাঁথা স্টিচের শাড়ি তৈরি করার জন্য দিয়ে দেওয়া হলো, তাকে র মেটেরিয়ালস দিয়ে দেওয়া হলো, তাকে সুতো দেওয়া হলো, কাপড় দিয়ে দেওয়া হলো, তারা কাঁথা স্টিচ করতে জানেন, তারা কাঁথা স্টিচ সম্পর্কে ওয়াকিবহাল, এবং তারা সেই কাঁথা স্টিচের শাড়িগুলো করে দেবেন। সেই কাঁথা স্টিচের শাড়িগুলো আমরা সেই এনজিও নিয়ে গিয়ে মার্কেটে বেচবে, এবং তার থেকে যে টাকা আসবে সেই টাকা সেই মহিলারা পাবেন, ফলে তাদের খুব সুবিধা হবে। এতে সাধারণভাবে আমরা কি ভাববো, যে এটা একটা আইডিয়াল, একটা এমন একটা ডেভেলপমেন্টাল প্রজেক্ট যার সেইভাবে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ আমরা পাই না। তার কারণ এখানে আমি উইমেন এম্পাওয়ারমেন্টের ঘটনাটা দেখছি, আমি এখানে রুরাল এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা দেখছি, আমি এখানে যে যে রুরাল মহিলারা যারা সেইভাবে ওয়ার্ক ফোর্সে জয়েন করতে পারেন না, কাজের পরিসরে আসতে পারেন না, মূলত কৃষিজীবী মানুষ হিসেবেই থাকেন, তাদেরকে আমি কাজের জায়গায় নিয়ে আসছি, তারা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠছেন, কেননা তারা আর্ন করছেন, টাকা আর্ন করছেন, এবং তারা এই যে বাজার যে বাজারের মধ্যে তাদের মাল সেল করার মতো তাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্স বা ক্যাপাবিলিটি নেই, সেগুলো আমি আরেকটি পার্টি এনজিও এখানে সে এসে সেগুলোর ব্যবস্থা করে দিচ্ছে। এবং ওভারঅল যদি আমি ভাবি যে এই স্ট্রাকচারটা, যে সাধারণ কত গ্রামের মহিলা তারা কাঁথা স্টিচের শাড়ি তৈরি করছেন এবং সেইগুলো বাজারে আরেকজন তাদের হয়ে বেচে দিচ্ছেন, এবং তার যে উদ্বৃত্ত ইনকামটা হচ্ছে সেই সারপ্লাস প্রফিটের একটা অংশ তারা পাচ্ছেন, এবং তারা নিজেদের মতো করে সেই টাকাটা ব্যবহার করতে পারছেন। অ্যাপারেন্টলি এটা কিন্তু একটা আইডিয়াল, এবং বলতে গেলে প্রায় একটা আইডিয়াল কেস স্টাডির মতো ডেভেলপমেন্টাল প্রজেক্ট হিসেবে ভাবতে পারি। কিন্তু যদি আমরা একটু তলিয়ে ভাবি, আবার ওই প্রশ্নটাকে মাথায় নিই, যে কার জন্য ডেভেলপমেন্ট এবং কোন কনটেক্সটে ডেভেলপমেন্ট, তখন সেখানে আমরা কিন্তু দেখতে পারবো যে হয়তো কতগুলো প্রশ্ন এই অ্যাপারেন্টলি একদম ভীষণ স্মুথ এবং ভীষণ রকম ভাবে একটা পজিটিভ ডেভেলপমেন্টের প্রজেক্টে কতগুলো প্রশ্নের মুখে দাঁড়াতে পারে। মানে আমি ভাবছি যে যেখানে গ্রামের মহিলার কথা ভাবছি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রামে বেশিরভাগ এখন একটা ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার হয়েছে, একটা বড় সংখ্যক কৃষির যে শ্রম সেটা কিন্তু মহিলারা করে, অর্থাৎ সকালবেলায় স্বামীর সাথে বেশিরভাগ মহিলারাও চাষের কাজে যান, অথবা স্বামী হয়তো কোনো শ্রমিকের কাজ করতে পাশের শহরে বা টাউনে চলে যান, যে বিশাল চাষের জমি, সেই চাষের জমিতে কিন্তু তার স্ত্রী তিনি এগ্রিকালচারাল লেবার হিসেবে হাত লাগান। এবং আমরা দেখতে পাচ্ছি এটা বেশ একটা গ্রাফটাকে যদি দেখি, যে ফেমিনাইজেশন অফ এগ্রিকালচারের যে গ্রাফটা সেটা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী, মানে বড় সংখ্যক মহিলা তারা ক্রমশ চাষের কাজে এগিয়ে আসছেন, পুরুষরা চাষের কাজ থেকে দূরে সরে অন্য কাজে যাচ্ছে। ফলে প্রথমত সকালবেলায় তিনি সেই তার যে শ্রমিক স্বামী বা কৃষিজীবী স্বামী, তাকে তৈরি করে দেওয়ার জন্য, তাকে কাজের জন্য তৈরি হওয়ার জন্য তার যে ঘরোয়া যে কাজ সেটা সকালবেলা থেকে উঠে তাকে 4টে-5টা থেকে উঠে করতে হচ্ছে। আবার একই সাথে যখন কৃষি শ্রম আসছে, তাকে মাঠে গিয়েও কাজ করতে হচ্ছে বা তাকে বাড়িগুলো করতে হচ্ছে। যখন তার স্বামী ফিরে আসছেন বা সন্ধ্যেবেলায়, তখন তাকে আবার ওই ঘরোয়া কাজগুলো করতে হচ্ছে। রাত্রিবেলায় তাকে আবার খাবারের ব্যাপারগুলো, সাংসারিক নানান ঘরোয়া কাজগুলো করতে হচ্ছে। ফলে যে কাঁথা স্টিচের শাড়িটি তার তৈরি করার কথা, যে কাঁথা স্টিচের শাড়ি আমরা সবাই জানি অনেক সময় লাগে এবং সূক্ষ্ম কাজ থাকে, সেই কাঁথা স্টিচের শাড়িটা যদি তৈরি করতে যান, তাহলে তাকে কখন বসতে হচ্ছে? রাতের বেলায়, যখন সবাই খেয়ে নিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন, এমন একটা সময় তাকে বসতে হচ্ছে। এবং সার্ভে হয়েছে, একাধিক সার্ভে, যে সার্ভেতে দেখা যাচ্ছে যে যে বেশিরভাগ কৃষিজীবী মহিলা, গ্রামের মহিলা, তারা কিন্তু কাঁথা স্টিচের শাড়িটা তৈরি করতে পারেন রাত্রির 11টার পর, 10:30টার পর, 12টার পর, যখন পরিবারের সকলে ঘুমিয়ে পড়েছেন, তার ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছেন, স্বামী ঘুমিয়ে পড়েছেন, তখন। এবং এই যে কনটেক্সটে তিনি যখন কাঁথা স্টিচের শাড়িটি বুনতে চেষ্টা করছেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে সেটা খুব অল্প আলোয়
কিছু ক্ষেত্রে ইলেকট্রিসিটি নেই, পিদিমের আলো কিংবা মোমবাতি আলো বা লণ্ঠনের আলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বাড়িতে টেবিল থাকে না, তিনি মাটির উপর বসে করছেন, ঝুঁকে কাজ করছেন। এবং এই ধরনের সার্ভে প্রকাশ করেছে ডেটা যে যে সমস্ত গ্রামে এই ধরনের কাঁথা স্টিচের শাড়ি তৈরি হওয়ার জন্য বিভিন্ন এনজিও বা বিভিন্ন এই ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো ইনিশিয়েট করা হয়েছিল, তাদের অনেকের মধ্যেই কিন্তু চোখের মহিলাদের মধ্যে অনেকের মধ্যেই চোখের প্রবলেম দেখা দিচ্ছে, তার শিরদাঁড়ায় ব্যাক পেনের প্রবলেম দেখা দিচ্ছে, তার নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। কেননা সে সারাদিন এই শ্রম নির্ভর কাজগুলো করার পর তার যে বিশ্রামের সময়, সেই বিশ্রামের সময়টুকু নিয়ে তিনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে এই কাঁথা স্টিচের শাড়িটা তৈরি করতে চাইছেন, এবং পরের দিন আবার 4টের সময় উঠে পড়ছেন। ফলে এই যে সমস্যাগুলো, যেখানে আমি একটা সলিউশন দিতে চাইছি উইথ অল মাই পজিটিভ মানে অ্যাপ্রোচ, কিন্তু একটা সেম টাইম আমি বুঝতে অনেক সময় চাইছিও না যে কোন কনটেক্সটে সেই পার্টিকুলার যে ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভটা আলটিমেটলি জিনিসটা তৈরি হবে বা মানে ব্যবহৃত হবে। ফলে এই ধরনের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের গুলোর মধ্যে কিন্তু একটা গলদ থেকে যাচ্ছে, একটা ঘাটতি থেকে যাচ্ছে। সেই জন্য আমরা যদি দেখি যে লিস্ট অফ ডেভেলপমেন্টাল প্রজেক্টস কিন্তু প্রচুর, সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে প্রচুর ধরনের ডেভেলপমেন্ট এবং খুব ইউনিক এবং খুব ইনোভেটিভ টাইপ অফ ডেভেলপমেন্টাল প্রজেক্ট, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ চলছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার সোশিও ইকোনমিক ক্যাটেগরিজগুলো, সোশিও ইকোনমিক স্ট্রাকচারগুলোকে মাথায় রেখে না ভাবার জন্য, বা তার সাথে রিলেটেড বিভিন্ন ইস্যুসগুলোকে হয়তো একটু নেগলেক্ট করার জন্য সেগুলো সেইভাবে তৈরি হতে পারছে না। কোন কোন ফ্যাক্টরসগুলো ডেভেলপমেন্টাল প্রজেক্টে কাজে আসে সেগুলোকে আমরা একটু ভেবে নেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে যে, এবং সেটা আমরা ডেভেলপমেন্ট বা উন্নয়ন সম্পর্কে ভাবলেই পারি, মানে এগুলো প্রায় কমন সেন্স, কিন্তু যা হোক, যেহেতু ইন্ট্রোডাক্টরি ভাবে আমরা আলোচনা করছি, সেই জন্য আমরা একটুখানি ঝালিয়ে নিচ্ছি আর একবার ভেবে নেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে টু রেকটিফাই দ্য পাস্ট মিস্টেকস, অর্থাৎ যে যে সমস্যাগুলো বহুদিন ধরে হয়ে আসছে, সেই সমস্যাগুলোকে কিভাবে রেকটিফাই করা যায়, বা যে ভুলগুলো হয়েছে ভুলগুলোকে শুধরে নেওয়া যায়, সেইগুলোর কিন্তু একটা বড় সাইট বা বড় ক্ষেত্র হচ্ছে তোমার ডেভেলপমেন্ট কমিউনিকেশন। ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মধ্যে আগের ভুলগুলোকে শুধরে নিয়ে ঠিক করে নেওয়ার একটা ইঙ্গিত আছে, এবং তার একটা ফান্ডামেন্টাল এক্সাম্পল হবে কিন্তু ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। এই যে ক্রমশ আমরা ফুয়েল বেসড এনার্জি থেকে রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, উইন্ড টারবাইন, এই সমস্ত দিকে এগোচ্ছি, তার কারণ কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ফুয়েল বেসড এনার্জি ইউজটাকে একটা মিস্টেক হিসেবেই, একটা সিভিলাইজেশনাল মিস্টেক হিসেবে ধরা গেছে। প্রযুক্তিগতভাবে আমরা তৈরি করতে পারিনি, অনেক বেশি এক্সপেন্সিভ বলে সেগুলো ব্যবহার হয়তো তৈরি হলেও হয়নি, সেগুলো আলাদা প্রশ্ন। কিন্তু এই যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলোকে যাতে রেকটিফাই করে নিয়ে, ঠিক করে নিয়ে আরো উন্নততর একটা সমাজ ব্যবস্থা, উন্নততর জীবনের দিকে, জীবন ব্যবস্থার দিকে যাওয়া যায়, তার একটা প্রধান ক্ষেত্র হচ্ছে যে ভুলগুলোকে আইডেন্টিফাই করা এবং ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করা। দ্বিতীয় যেটা হচ্ছে যে মানুষ তাদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে, এবং ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা বড় অংশ কিন্তু জুড়ে আছে এই ধরনের একটা রাইট বেসড অ্যাপ্রোচ। রাইট বেসড অ্যাপ্রোচ কি তৈরি করে? একটা এম্পাওয়ারমেন্টের জায়গা তৈরি করে। অর্থাৎ আমি যতক্ষণ না আমি আমার অধিকার সম্পর্কে সচেতন হবে, আমার কাছে এম্পাওয়ারমেন্টটা একটা ইস্যুই হয়ে উঠবে। ফলে যত মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে, তত তার এম্পাওয়ারমেন্টের ইস্যুগুলো সামনে আসছে, এবং স্বাভাবিকভাবেই যে কোনো সেই এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করছে, তার ট্রান্সপারেন্সি দাবি করছে, তাকে সামনে চলে আসতে হবে, তার বক্তব্যগুলোর তার রেসপন্সিবল হতে হবে অনেক বেশি, তাকে অনেক বেশি মানে সাধারণ মানুষের কাছে তার কিভাবে কার্যকারিতা হচ্ছে, সেটা গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট এজেন্সি হোক, সেটা পার্টিকুলার ব্যক্তি হোক বা কোনো ইনস্টিটিউট হোক, তার ট্রান্সপারেন্সি ডিমান্ড করতে শুরু করছে, তার রেসপন্সিবিলিটি ডিমান্ড করতে শুরু করছে। এর ফলটা যেটা হচ্ছে, এর ফলে হচ্ছে আমরা একটা গুড গভর্নেন্স, একটা যথার্থ প্রশাসনিকতার দিকে ক্রমশ আমরা এগোচ্ছি, এবং যেটা ভীষণ রকম ভাবে একটা ডেভেলপিং নেশনের ক্ষেত্রে, একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে প্রয়োজনীয়। ফলে রাইট বেসড অ্যাপ্রোচ, যেখানে আমি আমার অধিকার সম্পর্কে সচেতন, সেটা সেই সচেতনতা কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যেটা হচ্ছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের ইস্যুটা, যেখানে মানবাধিকার, উন্নয়ন এবং
প্রশাসনিক যে বিভিন্ন ইস্যুসগুলো সেগুলো ওতপ্রোতভাবে জড়িত। কেননা হিউম্যান রাইটস ইস্যুর সাথে তো ভীষণ রকম ভাবে গুড গভর্নেন্স জড়িত। হিউম্যান রাইটস ইস্যুকে ভায়োলেট করতে গুড গভর্নেন্স সম্ভব না। ফলে খুব যুক্তিসঙ্গতভাবেই যে কোনো ধরনের সোশিও ইকোনমিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই দুটো একটা ইনস্ট্রুমেন্টাল ভ্যালু রাখে, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল ভাবে কাজ করার ক্ষেত্রে ভীষণ রকম ভাবে কাজে লাগে। একটা বড় ফ্যাক্টর যেটা ডেভেলপমেন্ট কমিউনিকেশনের সাথে জড়িত সেটা হচ্ছে কিভাবে আমি বিরোধিতাকে নিগোশিয়েট করব, এনকাউন্টার করব। কেন বেশিরভাগ ক্ষেত্রেই যারা একটি উন্নয়ন প্রজেক্ট বা ডেভেলপমেন্টাল প্রজেক্টের বেনিফিশিয়ারিজ, তারা যারা এই বিষয় এই ডেভেলপমেন্টাল প্রজেক্টের ক্ষেত্রে তারা বেনিফিশিয়ারিজ, তারা মানে তার লাভটা পাবেন, তারাও অনেক ক্ষেত্রে কিন্তু বাধা দান করেন ইনিশিয়ালি, হয়তো ঠিকভাবে ডেভেলপমেন্ট কমিউনিকেশন না হওয়ার জন্য, স্টেক হোল্ডার্সের পার্টিসিপেশন ঠিক না হওয়ার জন্য, একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাওয়ার জন্য, তাদের দুজনের যে ডোমেন অফ পারসেপশন সেটাকে এক না হওয়ার জন্য। ফলে এই যে গ্যাপ থেকে যাওয়া, এই গ্যাপ থেকে যাওয়ার জন্যই কিন্তু এক ধরনের অপোজিশন আসে। কখনো এই অপোজিশনটা ডাইরেক্ট অপোজিশন হতে পারে, কখনো ইনডাইরেক্ট অপোজিশন হতে পারে। এই অপোজিশন বা এই যে বিরোধিতা, এই বিরোধিতা ডেভেলপমেন্টাল প্রজেক্টের, এটা কিন্তু ইঙ্গিত করে যে আইদার ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজির মধ্যে কোনো রকম সমস্যা আছে, কিংবা তার ইমপ্লিমেন্টেশনের মধ্যে কোনো রকম সমস্যা আছে, বা যেভাবে সেটাকে প্রথম থেকে ভাবা হয়েছিল তার ইনিশিয়াল স্টেজে, সেই ইনিশিয়াল স্টেজের রিসার্চের মধ্যে কোনো সমস্যা আছে। ফলে এই বিরোধিতাকে আমি কিভাবে নিগোশিয়েট করব, সেটাকে আমি কি করে নিজের দিকে নিয়ে আসবো যাতে সাধারণ মানুষ যারা এটার বেনিফিশিয়ারিজ ছিলেন তারা সেই বেনিফিটটা পাবেন এবং একই সাথে আমার প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারবো সাকসেসফুলি, এফেক্টিভলি, সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই ফ্যাক্টরটার জন্য। আরেকটা যেটা, যদি আমরা খুব বড় ধরনের রিসার্চ প্রজেক্ট ভাবি, ডেভেলপমেন্টাল প্রজেক্ট ভাবি, এমনকি ছোট প্রজেক্টের ক্ষেত্রে যেখানে অনেক বেশি মানুষ জড়িত, সেখানে কিন্তু একটা প্রচুর পরিমাণ ডেটা নিয়ে আমাদের ডিল করতে হয়। মানে সেটা ডেমোগ্রাফিক ডেটা হতে পারে, সেটা সার্ভের ডেটা হতে পারে, সেটা কোনো একটা পার্টিকুলার ইস্যুর সাথে রিলেটেড হিস্টোরিক্যাল ডেটা হতে পারে, সেটা টেকনিক্যাল ডেটা হতে পারে। এবং এই সমস্ত ডেটাগুলো কিন্তু প্যারালালি আমাদের যে কোনো ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজারকে ডিল করতে হয়, কারণ এই প্রত্যেকটা ডেটা তো তার ডেভেলপমেন্ট কমিউনিকেশনের সাথে জড়িত। এবং সেই ডিলিংটা মানে সেই 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 বিষয়গুলো কিন্তু অনেক সময় খুব ওভারওয়েলমিং হয়ে যায়। মানে সেগুলোকে বুঝে নিয়ে সমস্ত জিনিসকে ম্যানেজ করে সেগুলোকে ঠিকঠাক করে করাটা কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। এবং সেই জন্যই হয়তো একটা খুব মাথায় রাখার প্রয়োজন যে প্রথম থেকে যে প্রাইমারি যে রিসার্চের যে ফেজ ছিল, সেই প্রথম থেকে যে কি সমস্যা এবং তার সাথে রিলেটেড কোয়েশ্চেন্সগুলো কি কি, সেগুলো আলাদা 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 ভাগে ভাগ করে, প্রত্যেকটা আলাদা ভাগে ভাগ করে সেই সম্পর্কে রিসার্চ করে তার একটা কোঅর্ডিনেশন করা প্রথম থেকে খুব বেশি করে প্রয়োজন হয়ে পড়ে। তা না হলেই যেটা হয় সেটা হচ্ছে যিনি এই প্রজেক্টের সাথে জড়িত তার একটা অ্যাংজাইটি তৈরি হয়, তার একটা মানে প্রবলেমের সৃষ্টি হয়, এবং যারা স্টেক হোল্ডার্স তাদের মধ্যেও অনেক কনসার্নস এবং সমস্যা এবং তাদের মধ্যে একটা বিরোধিতার জন্ম হয়। এই বিপুল সংখ্যক ডেটাকে অ্যারেঞ্জ করা, সেটাকে অ্যানালিসিস করা, সেটা থেকে একটা পার্টিকুলার সলিউশনে আসার যে প্রয়োজনীয়তা, সেটাও কিন্তু খুব বড় করে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় ডেভেলপমেন্টাল প্রজেক্টের ক্ষেত্রে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রে এখন আরো বেশি করে সামনে আসছে, সেটা হচ্ছে যে কিভাবে আমি যারা স্টেক হোল্ডার্স এবং এই একটা পার্টিকুলার উন্নয়ন কার্যের সাথে জড়িত তাদের প্রত্যেককে ইনভলভ করতে পারি, তারা কিভাবে তাদের এই যে বিভিন্ন স্বরগুলোকে আমি ইনক্লুড করতে পারি, সেইগুলো এই ইনক্লুশনের মধ্যেই কিন্তু জড়িয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টাল প্রজেক্টের সাকসেস, তার এফেক্টিভিটি। কেননা এই যে বিভিন্ন স্বরগুলো যে ইনক্লুড করার কথা বলছি, সেই ইনক্লুশনের মধ্যেই অনেক সময় লোকাল নলেজের ব্যাপারটা থাকে, লোকাল আইডিয়াজের ব্যাপারটা থাকে, যে সলিউশনটা হয়তো অলরেডি ছিল আমরা দেখতে পাইনি একজন থার্ড পার্টি হিসেবে, সেইটা হয়তো বেরিয়ে আসে। ফলে সে স্ট্র্যাটেজি ডিজাইনিংই হোক বা কমিউনিকেশন প্র্যাকটিসের প্ল্যানিংই হোক বা সলিউশনগুলো ভ্যালিডেশন করার ক্ষেত্রেই হোক, সেখানে যত বেশি সংখ্যক মানুষের বক্তব্যকে, তাদের ভয়েসেসগুলোকে ইনক্লুড করা যাবে, যত পার্টিসিপেটরি নেচার হবে এই কমিউনিকেশন প্র্যাকটিসে, তত বেশি করে আমরা তার সলিউশনটা অনেক বেশি এফেক্টিভ হতে পারে, তার কমিউনিকেশনটা অনেক বেশি এফেক্টিভ হতে পারে। সেটা কিন্তু এখন ইদানিং এই গত বেশ কয়েক দশকের ডেভেলপমেন্ট কমিউনিকেশন তার নিজস্ব একটা ম্যাচিউরিটি আসার পর কিন্তু আরো বেশি করে এটা সামনে আমাদের আসছে।
আহ, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি এটা এই পার্টিকুলার ফ্যাক্টরের ক্ষেত্রে প্রায় সবগুলোকে নিয়ে ভাবা যায়, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন বেশিরভাগ ক্ষেত্রে একটা ছোট চেঞ্জের কথা না ভেবে একটা ওয়াইডার সোশ্যাল চেঞ্জ, একটা সার্বিক সামাজিক পরিবর্তনের কথা ভাবে। অর্থাৎ পোলিও ভ্যাকসিন যদি আমি ভাবি, মানে খুব সহজভাবে ভাবতে গেলে আমার মনে পড়ছে যে পোলিও ভ্যাকসিন দেওয়ার সময় গ্রামের দিকে, মফস্বল অঞ্চলে, এমনকি শহরাঞ্চলে আমরা দেখেছি যে সকালবেলা থেকে মাইকে গান চালানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে একটা বাণিজ্যিক হিন্দি ছবির গান বা বাণিজ্যিক বাংলা ছবির গান চালানো হয়। এই যে গান চালানো হচ্ছে, আমরা যদি একটু ভেবে দেখি তার কারণটা কি, তার কারণটা হচ্ছে সাধারণভাবে যে মানুষ জানেন না যে আজকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে ওই পার্টিকুলার এরিয়ায়, তিনি বা তারা ওই গান শুনে ওই জায়গায় আসবেন এবং তারা জানতে পারবেন যে এই পোলিও ভ্যাকসিন সম্পর্কে, এবং সেই পোলিও ভ্যাকসিন সম্পর্কে জানতে পেরে সে তার বাচ্চাকে বা তার পাশের বাড়ির বা তার পরিচিত বাচ্চাকে জানাবে এবং সে আসবে এবং পোলিও ভ্যাকসিনটা নেবে, এবং এইভাবে সে বেসিক হেলথ কেয়ার সম্পর্কে, হেলথ কেয়ারের আওতার মধ্যে আসবে। ফলে যে বাণিজ্যিক হিন্দি ছবির গানটা, এখানেও এটাও কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশনের একটা টুল হিসেবে ইউজ হচ্ছে পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে। এরকম আরো অনেক এক্সাম্পলস ভাবতে পারি আমরা। কিন্তু এটা যেটা ইম্পর্টেন্ট আমার এই ক্ষেত্রে আলোচনার জন্য, যে এটা কিন্তু কেবলমাত্র একটি বাচ্চাকে বা একটি পাড়ায় পোলিও ভ্যাকসিন খাওয়ানোর ব্যাপার না। এটা কিন্তু সামগ্রিকভাবে বেসিক হেলথ নিডস গুলো সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করা। একেবারে আর্লি ডেভেলপমেন্ট কমিউনিকেশন অ্যাপ্রোচ এবং এখনকার অনেক ম্যাচিউর ডেভেলপমেন্ট কমিউনিকেশন অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যটাই হচ্ছে এটা, যে কিভাবে আমি একটা সামগ্রিক সামাজিক পরিবর্তন আনতে পারি একটি ছোট্ট পরিবর্তনের মাধ্যমে। সেইগুলো কিন্তু আমাদের এখন নতুন যে স্ট্র্যাটেজি প্ল্যানিং গুলো হচ্ছে সেগুলোর মধ্যে ইন্টিগ্রেট করার একটা চেষ্টা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে সেই জন্যই আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে ইন্টিগ্রেট করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন টুলস গুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা হচ্ছে, যাতে আজকের একটা ছোট্ট ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ আগামী কয়েক বছর ধরে সেই ইনিশিয়েটিভটার একটা একটা বেনিফিট এবং তার একটা প্রভাব যেন সাধারণ মানুষের মনে থাকে, এবং তার বেনিফিটটা তারা যেন ক্রমশ পেতে পারে। ফলে এই সমস্ত ফ্যাক্টরস গুলো কোনো না কোনো ভাবে কিন্তু ভীষণ রকম ভাবে, মানে কিছু না নানান সেক্টরে নানান লেভেলে কিন্তু এগুলো এফেক্ট করে, এবং যেগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের এফেক্টিভিটি, ডেভেলপমেন্ট প্রজেক্টের যথার্থতা। আমার একটা জিনিস মাথায় আসছে যে কি কি ধরনের মিসকনসেপশন আমরা ভাবতে পারি ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিসের ক্ষেত্রে, কি কি ধরনের ভাবলে ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে বা উন্নয়ন জ্ঞাপনকে ভাবলে হয়তো সেই জ্ঞাপনের মধ্যে কতগুলো গলদ থাকতে পারে, যে ফ্যাক্টরসগুলো ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে প্রভাব ফেলে, সেটার দিকে ভাবলেই হয়তো আমরা এই কমিউনিকেশন প্র্যাকটিসের প্রবলেমসগুলো, গলদগুলো বা মিসকনসেপশনসগুলো বা ভুল ভাবার যে ধারণাটা, সেগুলো হয়তো অনেকটা আমরা পেয়ে যেতে পারি, কিন্তু তাও আরেকবার আমরা বললে হয়তো সহজ হয়ে যেতে পারে। একটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে ভাবা হয় যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন মানে একটা কন্টেন্ট প্রডিউস করা, একটা ইনফরমেশন ডিসিমিনেট করা, একটা মিডিয়া ক্যাম্পেইন করা, বা একটা কর্পোরেট কমিউনিকেশন করা, এইগুলোই হচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন। কিন্তু তা হয়তো না, ডেভেলপমেন্ট কমিউনিকেশনের এইগুলো হয়তো টুল, এগুলো হয়তো ইনস্ট্রুমেন্ট যেগুলোর মাধ্যমে ডেভেলপমেন্ট কমিউনিকেশন করা হচ্ছে, কিন্তু এগুলোই ডেভেলপমেন্ট কমিউনিকেশন না, বরঞ্চ ডেভেলপমেন্ট কমিউনিকেশন হচ্ছে ফিল্ডে গিয়ে তার ক্যাপাসিটি দেখে, তার অ্যাপ্রোচ দেখে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের লিমিটেশন দেখে, তার আর্জেন্সিগুলো দেখে, যেগুলো ডিপ্লয় করে যে চেঞ্জেসগুলো আনা হবে, সেইগুলোই কিন্তু আমরা প্রপার ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ট্যাকটিক্স হিসেবে ব্যবহার করব। কেবলমাত্র ইনফরমেশন ডিসিমিনেশন, পাবলিক রিলেশন, এগুলো ডেভেলপমেন্ট কমিউনিকেশনের অ্যাপ্রোচ হিসেবেই অবশ্যই ভাববো, কিন্তু তার থেকে এখন ডেভেলপমেন্ট কমিউনিকেশন আরেক ধাপ এগিয়ে এসছে, অনেক বেশি গ্রাউন্ড ওরিয়েন্টেড হয়ে গেছে। ফলে সেইগুলোকে আমাকে ভাবতে হবে। কেবলমাত্র একটা ইনফরমেশন ডিসিমিনেশন বা একটা পাবলিক ক্যাম্পেইন, একটা মিডিয়া ক্যাম্পেইন বা একটা কর্পোরেট কমিউনিকেশন, এইগুলোকে ভাবলে কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ব্যাপ্তিটা সম্পর্কে জানার বিষয়ে আমাদের ঘাটতি থেকে যাবে। দুই হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের যে প্র্যাকটিশনার, সে অনেক সময় এর যে অ্যাকশন প্ল্যানটাকে সেটা একটা ওয়ান ওয়ে টপ ডাউন কমিউনিকেশন হিসেবে ভাবে, যেটা আমি বারবার বলেছি, আমার প্রথম থেকে আমি বলতে চেষ্টা করেছি। এইভাবে না ভেবে আমরা যদি এটাকে একটা পার্টিসিপেটরি কমিউনিকেশন, ডায়ালজিক মোড হিসেবে ভাবি,
ডেভেলপমেন্টাল প্রজেক্ট সাইকেল যেগুলো থাকে লেটার স্টেজে, সেগুলোতেও অনেক বেশি সুবিধা হবে যদি ইন্টিগ্রেট করতে পারি স্টেক হোল্ডার্সগুলোকে, বেনিফিশিয়ারিজ যারা আছেন তাদেরকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে কিন্তু এর এফেক্টিভিটি অনেক বেড়ে যাবে। ফলে এটাকে টপ ডাউন একটা মোনোলজিক ওয়ান ওয়ে কমিউনিকেশন হিসেবে ভাবাটাও কিন্তু একটা ভুল থেকে যাবে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের আইডিয়ার ক্ষেত্রে। আর একটা যেটা, ডেভেলপমেন্ট কমিউনিকেশন মানেই পারসুয়েশন, অবশ্যই এতে কোনো ইয়ে নেই, ভুল ভাবার জায়গা নেই, পারসুয়েশন। কিন্তু পারসুয়েশনকে আবার ওই রৈখিক ওয়ান ওয়ে কমিউনিকেশন মেথড হিসেবে ভাবাটার মধ্যে আবার পারসুয়েশনের ধারণার একটা ঘাটতি থেকে যাচ্ছে। সেখানে পারসুয়েশনটাকেও যদি ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেটরি হিসেবে ভাবা যায়, যেখানে রেসিপ্রোকাল কমিউনিকেশন, দুজনেই কথাবার্তা বলার মতো জায়গায় থাকবে, সেইভাবে ভাবা যায়, তাহলে হয়তো অনেক বেশি একটা জায়গা থাকবে। আমার একটা মনে পড়ছে, সুগত মুখার্জি মনে হয়, সুগত মুখার্জি, হোল ইন দ্য ওয়াল যে 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 প্রজেক্টটা উনি করেছিলেন, যেখানে দিল্লির একটা এনআইআইটির যে দেওয়াল, তার মধ্যে একটা একটা বক্সের মতো এরকম জায়গা, একটা হোল আর কি, গর্তের মতো করে, সেখানে একটা কম্পিউটার ওই 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 প্রাচীরের বাইরে বের করে দেওয়া হয়েছে, যার পুরো অংশটা, মেন অংশটাই ভিতরে আছে, শুধু কিবোর্ড এবং মনিটরগুলো বাইরে আছে। এবং সেখানে ওই বাচ্চা ছেলেরা ওই প্রাচীরের চারপাশে ধরে খেলে বেড়ায়। এবং কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে বাচ্চা ছেলেরা, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা ছেলেরা যারা ইংরেজিও জানে না, তারা কিন্তু আস্তে 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 ওই কম্পিউটার চালনায় খুব দক্ষ হয়ে উঠছে। কম্পিউটারের মধ্য দিয়ে ছোটখাটো অ্যাপ্লিকেশনস গুলো চালাতে পারছে, লিখতে পারছে, ক্যালকুলেটর ইউজ করতে পারছে, এবং কম্পিউটারের বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে খুব অল্প সময়ে ওয়াকিবহাল হয়ে হয়ে গেছে। এবং এনআইটির পক্ষ থেকে ওই ছোট্ট দেওয়ালে একটা গর্ত করে দিয়ে একটা কম্পিউটারে কিবোর্ড আর মনিটর দিয়ে দেওয়া ছাড়া আর কিন্তু কিছু করা হয়নি। তাকে কেউ শেখায়নি, তাকে কেউ বাধ্য করেনি, তাকে কোনো রকম ইনসেন্টিভ দেওয়ার ব্যাপার বলা হয়নি। কিন্তু তারা কয়েক মাসের মধ্যেই কয়েকজন এবং তাদের বন্ধুরা, এবং আস্তে আস্তে ক্রমশ তারা কম্পিউটার সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ওঠে। এবং এই হোল ইন দ্য ওয়ার্ল্ড, হোল ইন দ্য ওয়াল, এই প্রজেক্টটা নানান জায়গায় পুরস্কৃত হয়েছে, নানান জায়গায় এটা রেপ্লিকেট করার চেষ্টা করেছে, আফ্রিকান কান্ট্রিজে হয়েছে, ভারতে তো হয়েছে, এবং এ নিয়ে নানান রকম আলোচনা হয়েছে, গল্প হয়েছে। কিন্তু এটা যেটা বলে, যেটা যেদিকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে যে এটাই যে অ্যাক্সেস যদি থাকে কোনো একটি ডেভেলপমেন্টাল একটা প্রযুক্তির ক্ষেত্রে, এক্ষেত্রে প্রযুক্তিটা যেহেতু ইম্পর্টেন্ট, প্রযুক্তির অ্যাক্সেস যদি থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু ক্রমশ নিজের আপলিফমেন্টটা নিজেই আস্তে আস্তে করে নিতে পারবে। এক্ষেত্রে নানান রকম কন্ট্রোভার্সি থাকতে পারে, এর অনেক কাউন্টার করা হয়েছে যে টেকনোলজিকে একটা প্যানাসিয়া হিসেবে ধরা হচ্ছে, যেখানে টেকনোলজিকে দিয়ে দিলেই যেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা না, সেভাবে আমরা যদি না ভাবি, আমরা যদি অতটাও না ভাবি, আমরা যদি এইটুকুই ভাবি যে কাউকে পার্সু করার, কোনো একটা পার্টিকুলার ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভের তরফে পার্সু করার বা তাকে ধাওয়া করার বদলে তাকে ওই সমস্ত বিষয় ওয়াকিবহাল করে তাকে যদি সব অপশনসগুলো তার কাছে ওপেন করে দেওয়া হয়, তাহলে হয়তো সেই পার্টিসিপেটরি রেসিপ্রোকাল অ্যাপ্রোচের মাধ্যমে সেই ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভটা, ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচটা অনেক বেশি স্মুথলি, অনেক সহজে সাধারণ মানুষ তার নিজে আপন করে নেবে, তাদের অভ্যাসগুলো পাল্টাতে পারবে, তাদের নিজের জীবনের মধ্যে সেটাকে নিয়ে আসতে পারবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন অনেক ক্ষেত্রেই কিন্তু, যে ক্রমশ যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা খুব ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সোশিওলজির বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে, এখানে ইকোনমিক্সের বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে, এখানে টেকনোলজির ইস্যুসগুলো আমাকে মাথায় রাখতে হচ্ছে, এক্ষেত্রে আমার জেন্ডার স্টাডিজের বিষয়গুলো, সেগুলো মাথায় রাখতে হচ্ছে, অ্যানথ্রোপোলজির বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, কিছু ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ভীষণভাবে কাজে লাগছে, সেইগুলো কিন্তু আমাকে মাথায় রেখেই ভাবতে হচ্ছে। কেবলমাত্র ডেভেলপমেন্ট কমিউনিকেশন, কতগুলো কমিউনিকেশনের থিওরি পড়বো, কতগুলো প্রজেক্টকে জানবো কেস স্টাডি হিসেবে, সেগুলো কিন্তু ভেবে পড়লে কিন্তু ডেভেলপমেন্টাল কমিউনিকেশন হিসেবে, ডেভেলপমেন্ট জার্নালিস্ট হিসেবে আমার কিন্তু ঘাটতি থেকে যাবে। আমি কিন্তু যথার্থভাবে সব ইস্যুসগুলো কভার করতে পারবো না, সব ব্যাপারগুলো বুঝতে পারবো না, যদি আমার ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না থাকে। সেটা একটা খুব মেজর ইস্যুস, যেটা আস্তে আস্তে পাল্টাচ্ছে, কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু এক ধরনের এক পেশে মনোভাব ছিল ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে, এই 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 পার্টিসিপেটরি কমিউনিকেশন, ডেভেলপমেন্ট, ইন্টারডিসিপ্লিনারি নলেজ এর ব্যাপারটা, পারসুয়েশনকে নতুনভাবে ভাবা, ডেভেলপমেন্টাল প্র্যাকটিশনারকে মোনোলজিক না ভেবে ডায়ালজিক ভাবে ভাবা, কন্টেন্ট প্রোডাকশন বা পাবলিক ক্যাম্পেইন হিসেবে না ভাবে এটাকে একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ হিসেবে ভাবা, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে একটা ডেভেলপমেন্ট কমিউনিকেটর এর
যে তার নিজের যে কাজগুলো হবে সেগুলোকে সাজিয়ে নেওয়াটাও কিন্তু একটা খুব বড় সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। অর্থাৎ একজন ডেভেলপমেন্ট কমিউনিকেটর যিনি হতে চাইছেন বা একজন ডেভেলপমেন্ট জার্নালিস্ট যিনি হতে চাইছেন, তার নিজেকে তৈরি করার কাজটা ক্রমশ শক্ত হয়ে আসছে। তার কারণ ডেভেলপমেন্টাল ইস্যুগুলো অনেক মাল্টি লেয়ার্ড হয়ে যাচ্ছে, অনেকগুলো ইস্যু এর সাথে জড়িত হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা আজকে খুব সহজে একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনার বা একজন ডেভেলপমেন্টাল জার্নালিস্ট আমি পাবো না। সে হয়তো একজন অন্য জার্নালিস্ট যে এই বিটটাও কৃষি বিট, যেমন এগ্রিকালচারাল জার্নালিস্ট হিসেবে আর বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ খবরের কাগজে এগ্রিকালচারাল জার্নালিস্ট হিসেবে আর কোনো রিপোর্টার কাজ করছেন না। তিনি হয়তো একটা স্পেসিফিক মিনিস্ট্রির বিট রিপোর্টার হিসেবে কাজ করছেন, এগ্রিকালচারাল মিনিস্ট্রির কভারেজ হিসেবে তিনি জার্নালিস্ট হিসেবে তিনি কাজ করছেন, এগ্রিকালচারাল রিপোর্টার হিসেবে আর বেশিরভাগ খবরের কাগজে কাজ করছেন। হয়তো এটাও একটা কারণ যে সেই অ্যাপ্রোচের জার্নালিস্ট আর নেই, ফলে সেই কন্টেন্টটা জাস্টিফাইড ভাবে কভারেজ করা বা পাবলিশ করার ক্ষেত্রেও একটা বড় গলদ থেকে থাকছে, সেটাও একটা বড় ইস্যু হয়তো হতে পারে। যেটা আর হয়তো আমার বেশি আর কত সময় আছে আমি হ্যালো, হ্যাঁ তুমি বলো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো করে। আর আমি একটু 5-10 মিনিট মতো একটুখানি বলছি। হ্যাঁ, কনসেপচুয়াল ইস্যুর ব্যাপারটা আমি একটুখানি বলে একটা উদাহরণ দিয়ে আমি থামবো। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের মাথায় রাখতে হবে যে কমিউনিকেশনস আর কমিউনিকেশনের মধ্যে পার্থক্য। কমিউনিকেশনস বলতে আমরা যেমন কমিউনিকেশনস মানে হচ্ছে কতগুলো টেকনোলজি, কতগুলো প্রোডাক্ট, কতগুলো সার্ভিস, যে সার্ভিসগুলোর দ্বারা সাধারণ মানুষ বেনিফিটেড হয়। আর কমিউনিকেশন মানে হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, জ্ঞাপন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে তার একটা অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি আছে, তার কতগুলো স্ট্র্যাটেজি আছে, কতগুলো কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যার মাধ্যমে একটা স্পেসিফিক অবজেক্টিভ আমার সংসাধিত হয়। এই কমিউনিকেশনস এবং কমিউনিকেশনের মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা হবে। ডেভেলপমেন্ট কমিউনিকেশনস একটা অন্য দিকের ইঙ্গিত করবে, আর ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা অন্য প্রক্রিয়া, যেটা আমাদের মূল বিষয়। ডেভেলপমেন্ট কমিউনিকেশন তার প্রসেসের দিকে ইঙ্গিত করবে, তার বিশ্লেষণের দিকে ইঙ্গিত করবে, তার বিভিন্ন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে ইঙ্গিত করবে, তার প্রক্রিয়াটাকে কিভাবে ভাববো সেই দিকে ইঙ্গিত করবে। আবার একইভাবে কমিউনিকেশন তো সবাই পারে, তাহলে আমি যে কেউ ডেভেলপমেন্ট কমিউনিকেটর হতে পারে, এই ধরনের যে অ্যাপ্রোচটা, অবশ্যই আমরা সেভাবে ভাবছি না। কিন্তু কেন ভাবছি না, তার কারণ অর্ডিনারি ভাবে আমরা যখন কমিউনিকেশন ভাবি আর প্রফেশনাল ভাবে যে কমিউনিকেশন ভাবি, তার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য থাকছে। প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিউনিকেশনে যে ধরনের তার নিজেকে গ্রুমিং প্রয়োজন, যে ধরনের থিওরি এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড যে যে অ্যাপ্রোচ প্রয়োজন, বিভিন্ন স্ট্র্যাটেজি ডিজাইনিং এর ক্ষেত্রে তার যে এফেক্টিভিটি আনার জন্য তার যে নিজস্ব মেথডগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার প্রয়োজন, সেইগুলো কিন্তু তার একটা এই যে প্রফেশনালিজমটাকে নিয়ে আসে, যেটা একটা অর্ডিনারি কমিউনিকেটর এর পক্ষে সম্ভব না। যিনি খুব ভালো বক্তব্য রাখতে পারেন, যিনি খুব ভালো লিখতে পারেন, যিনি খুব ভালো হয়তো অন্য কোনো মিডিয়া কন্টেন্ট বিশ্লেষণ করতে পারেন, তিনি যে খুব নেসেসারিলি একজন ভালো ডেভেলপমেন্ট কমিউনিকেটর হবেন তা কিন্তু নয়। কেন, তার কতগুলো প্রফেশনাল ট্রেনিং এর প্রয়োজন, গ্রুমিং এর প্রয়োজন, তাছাড়া কিন্তু সম্ভব না। দ্বিতীয়ত একটা ডিফারেন্স যেটা থাকছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন এবং অন্যান্য ধরনের কমিউনিকেশন, যেটা অনেক সময় ডেভেলপমেন্টের ইস্যুগুলোকে ইঙ্গিত করে। মানে আমি ভাবছি অ্যাডভোকেসি কমিউনিকেশনের কথা, যেরকম কর্পোরেট কমিউনিকেশনের কথা, সেগুলো কিন্তু সব সময় ডেভেলপমেন্ট কমিউনিকেশন খুব খুব বড় পরিসরে ভাবলে সেগুলোকে ইনক্লুড করতে পারে, কিন্তু পার্টিকুলারলি ডেভেলপমেন্ট কমিউনিকেশনের থেকে অনেক সময় আলাদা হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং এর মধ্যে আছে মানে যদি আমি ভাবি যে দূরদর্শন কেন্দ্রের কথাই আমি যদি ভাবি, দূরদর্শন পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, তার একটা মেইন যে কাজ সেটা হচ্ছে টু ইনফর্ম অ্যান্ড টু এন্টারটেইন অ্যান্ড টু এডুকেট, এবং অবশ্যই তার মধ্যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে 1975 সালে সাইট হয়েছিল, এবং সাইট তো একটা অন্যতম ডেভেলপমেন্টাল প্রজেক্ট হিসেবে সারা পৃথিবীতেই চর্চিত হয়, এফেক্টিভ ডেভেলপমেন্টাল প্রজেক্ট হিসেবে। এবং তারপরে অন্যান্য অনেকগুলো প্রজেক্ট হয়েছে যেগুলোর সাথে দূরদর্শন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা যদি দূরদর্শন কেন্দ্রের মেইন স্ট্রিম প্রোগ্রামিং এর মধ্যেই ভাবি, মানে আমার মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন নেপালি প্রোগ্রাম হতো সন্ধ্যেবেলায়, আমার মনে পড়ছে চাষি ভাইদের জন্য প্রোগ্রাম হতো সন্ধ্যেবেলার দিকে। এবং এই প্রোগ্রামগুলো কেন হচ্ছে? এই প্রোগ্রামগুলো হচ্ছে তার কারণ কি, এই যে সেগমেন্টসগুলো সেইভাবে সাধারণ মেইন স্ট্রিম কমিউনিকেশনে সেইভাবে রিপ্রেজেন্টেড হয় না, অর্থাৎ নেপালি ভাষী মানুষজন তারা হয়তো সেইভাবে ইন্টিগ্রেটেড হন না। ফলে ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতির ক্ষেত্রে যে কমিউনিকেশন প্রয়োজন, সেই কমিউনিকেশনের জায়গাটা ফুলফিল করছে
দূরদর্শন কেন্দ্র তার ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে এগ্রিকালচারাল সেক্টরের যে জায়গাগুলো মেইনস্ট্রিম কমিউনিকেশনে আসে না, সেই যে গ্যাপ থেকে যাচ্ছে সেইটাকে ফুলফিল করছে চাষি ভাইদের জন্য কৃষি ওরিয়েন্টেড অনুষ্ঠানের মধ্যে দিয়ে দূরদর্শন কেন্দ্র। এই যে সমস্ত প্রোগ্রামিংস গুলো তো ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মধ্যেই পড়ছে, কিন্তু একই সাথে এটা কিন্তু পুরোপুরিভাবে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কমিউনিকেশন হচ্ছে না। এবং সেই জন্যই আমরা যদি দেখি, সত্যি করে বলতে গেলে এই প্রোগ্রামগুলো অনেক ক্ষেত্রে খুব নিরস হিসেবে আমাদের সামনে আসে, আমরা খুব ইন্টারেস্ট পাই না। তার কারণ এর প্যাকেজিংগুলো এমন একটা বিউরোক্রেটিক স্ট্রাকচারের মধ্য দিয়ে, একটা খুব স্টিরিওটিপিক্যাল প্যাকেজিং প্রেজেন্টেশনের মধ্য দিয়ে হয়, যে এই ডেভেলপমেন্টাল মেসেজগুলো আস্তে আস্তে এড়িয়ে যায় আমাদের। মানে আমার মনে পড়ছে 1984-এ যখন হামলোগের যে গল্পটা, যেটা তোমরা অলরেডি হয়তো থার্ড সেমিস্টার বা ওই রকম অন্যান্য রেফারেন্সে পেয়েছো, যেখানে হামলোগ একটা টিভি সিরিয়াল 1984-এ শুরু হচ্ছে বা টিভিতে দেখাচ্ছে, এবং এটা খুব হাইলি এন্টারটেইনিং টিভি সিরিয়াল, যার অবজেক্টিভটাই কিন্তু ছিল ফ্যামিলি প্ল্যানিং। অর্থাৎ বড় ফ্যামিলি যদি হয়, সেই বড় ফ্যামিলি হলে অনেক সমস্যা, তার থেকে যদি ছোট ফ্যামিলি হয় তাহলে সেই সমস্যাগুলো কমবে, এবং তাতে আমাদের সামগ্রিক যে উন্নয়ন সেটা সম্ভব হবে। এবং সেটা ল্যাটিন আমেরিকান একটা এনজিও এই ধরনের গল্প দক্ষিণ আমেরিকায় করে যথেষ্ট সাকসেসফুল হয়েছিল। সেই প্রজেক্টটাকেই আমরা রেপ্লিকেট করে হামলোগের স্ট্রাকচারালি তৈরি হয়েছিল, এবং সেই হামলোগ দূরদর্শন কেন্দ্রে দেখানো হয়েছিল, এবং তার বিপুলভাবে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আজকে যদি 84 সালে যারা হামলোগ দেখে বড় হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি জানতেন এটা আসলে ফ্যামিলি প্ল্যানিংকে সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল সরকার এবং অন্যান্য ডেভেলপমেন্টাল প্রজেক্টের লোকেরা মিলে তৈরি করেছিলেন, আপনি কি তারা কিন্তু বলবেন না। তার কারণ কি, তার প্যাকেজিংটাই এমন ছিল যে তার এন্টারটেনমেন্টের কোচিংটা অনেক বেশি বেড়ে গেছে তার ডেভেলপমেন্টাল মেসেজের ক্ষেত্রে। কিন্তু একই রকম ভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি এই সমস্যাগুলো, এই প্রবলেমসগুলো, কিন্তু ইস্যুগুলো আমাদের বুঝতে পেরেছি। এবং আমরা যে প্রসঙ্গটা থেকে আমি হামলোগে এলাম, যে একই সাথে আমরা ভেবে দেখি যে আর্লি 80s, মানে 1980 সালের প্রথম দিকটা হচ্ছে এমন একটা সময় যেখানে ক্রমশ মহিলারা ওয়ার্কফোর্সে জয়েন করছেন, একটি পরিবারের দুজনে চাকরিজীবী হয়ে যাচ্ছেন, ফলে তাদের সংসারের যে কাঠামো, সেই কাঠামোটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে একটি বড় সংসার থেকে ছোট সংসারে আসার জন্য। এবং সঙ্গে সঙ্গে তুমি দেখো যে আমরা বুঝতে পারছি যে স্পন্সরশিপ, এই যে ম্যাগি নুডলস 2 মিনিটে মহাভোজ, 2 মিনিটে মহাভোজ, এই যে ইউএসপি, একটা জিনিস যেটা রান্না করা যায় 2 মিনিটে, এইটা কখনো কিন্তু সাধারণভাবে একটা প্রোডাক্টের হাইলাইট ছিল না। একটা প্রোডাক্টের হাইলাইট ছিল দেখো তার মধ্যে কত নিউট্রিশনাল ভ্যালু আছে, এই দেখো এটা কত সুস্বাদু, এই দেখো এটা কিরম ভাবে কত সাধারণ মানুষের ভালো লাগবে তাদের স্বাদের জন্য, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু 2 মিনিটে রান্না করা যায় একটা প্রোডাক্ট বাজারে এলো এবং সেটা তার স্পন্সর করছে, এটাও কিন্তু দুটোর সাথে জড়িত। কারণ নিউক্লিয়ার ফ্যামিলির একটা বড় সমস্যাই হচ্ছে যে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে সাংসারিক কাজগুলো সারতে পারি। আর 2 মিনিটে ম্যাগি তৈরি করে ফেললে আমি টিফিনে নিয়ে যেতে পারবো, ঘরের কাজটা করে সকালেও করে ফেলতে পারবো। ফলে একটা নিউক্লিয়ার ফ্যামিলি যেখানে দুজন কাজ করেন তার ক্ষেত্রে কিন্তু ম্যাগিটা বেশি করে ইম্পর্টেন্ট। একটা জয়েন্ট ফ্যামিলি যেখানে অনেকে রান্নাঘরে কাজ করছেন তার ক্ষেত্রে ম্যাগিটা ইম্পর্টেন্ট না। ফলে এই যে একটা সোশিও ইকোনমিক শিফট হচ্ছে 80-র দশকে, মহিলারা ওয়ার্কফোর্সে জয়েন করছে, নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, এবং নিউক্লিয়ার ফ্যামিলির দিকে ক্রমশ স্টেট তার হামলোগের গল্পের মধ্য দিয়ে এন্ডোর্স করছে যে বড় ফ্যামিলি না ছোট ফ্যামিলি হোক। এবং তার সাথে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে, যে প্রোডাক্টটা ওই পার্টিকুলার নতুন যে স্ট্রাকচার, পরিবর্তিত যে কাঠামো, সাংসারিক কাঠামো, তার মধ্যে কতগুলো কাজ সহজ করে দিচ্ছে। এই সবগুলোই কিন্তু জড়িয়ে আছে। আমরা যদি এগুলো প্রত্যেককে নিয়ে না ভাবতে পারি, তাহলে কিন্তু একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশন সম্পর্কে বোঝার, মানে আমি যদি রেট্রোস্পেক্টিভ এফেক্টেও ভাবি যে ওই পার্টিকুলার প্রজেক্টটা কিভাবে কাজ করেছে, তার এফেক্টিভিটি গুলো কি ছিল, তার শর্টকামিংস গুলো কি ছিল, সেগুলো লিমিটেড থেকে যাবে। আবার তার নিরিখে যদি আমি ভবিষ্যতের প্রজেক্ট কিছু ভাবতে চাই, সেগুলো অনেকটা কিন্তু লিমিটেড থেকে যাবে। ফলে ডেভেলপমেন্ট কমিউনিকেশন অন্যান্য কমিউনিকেশনকে একটু আলাদাভাবে ভাবার চেষ্টা করা উচিত, এবং তারই সাথে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচও কিন্তু থাকা উচিত। আরেকটা জিনিস, যেটা এটা আমি ওই একটা জিনিস বলেই থামবো, আমি অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছি হয়তো, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন যে সবসময় বিহেভিয়ারিয়াল চেঞ্জ, মানে আমি আমার অভ্যাসগত পরিবর্তন করতে চাইবো, তা কিন্তু না। বিহেভিয়ারিয়াল চেঞ্জের সাথে আরো নানান ধরনের পরিবর্তনের দিকও কিন্তু ইঙ্গিত করে।
মানে এমন অনেক ডেভেলপমেন্টাল প্রজেক্ট হতে পারে যেটা কোনো বিহেভিয়ারাল চেঞ্জ আনলোই না, সেটা হয়তো কেবলমাত্র কোন কোন ইস্যুগুলো খুব আর্জেন্ট বেসিসে প্রয়োজন সেইগুলোকে আইডেন্টিফাই করলো। হয়তো সোশিও ইকোনমিক পলিটিক্যাল ফ্যাক্টরস যেগুলো যেগুলো যে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করলো, এটা হতে পারে। আবার হয়তো কেবলমাত্র থ্রেটস এবং অপরচুনিটিস গুলোকে আইডেন্টিফাই করলো, কোন কোন কমিউনিটিস গুলো এম্পাওয়ার করলে আরো সার্বিক ডেভেলপমেন্ট হবে, একটা সার্বিক চেঞ্জ আসবে, সার্বিক পরিবর্তন আসবে, সেইগুলোকে সাথে এনগেজ করলো, সেইগুলো হতে পারে। কোন কোন ইনস্টিটিউশনস গুলো সাপোর্ট প্রোভাইড করতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করলো, সেটাও হতে পারে। বা একটা সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন আনার জন্য কি কি ইস্যুস গুলো বেশি ইম্পর্টেন্ট, বা কোন পলিটিক্যাল কন্ডিশনে সেই বা ইকোনমিক কন্ডিশনে সেই ইস্যুস গুলো সেগুলো আরো বেশি করে কার্যকরী হবে, সেইগুলোকে আনতে পারবো। ফলে যখনই আমরা বিহেভিয়ারাল চেঞ্জ আর ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে একেবারে একভাবে ভাবি, তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়া এক্সপোজার কিন্তু এই ধরনের প্রজেক্টসগুলোই পায়। যে প্রজেক্টসগুলো বিহেভিয়ারাল চেঞ্জ হয় সেগুলোই বেশি মিডিয়া অনেক সময় হাইলাইট করে, তার কভারেজ অনেক সময় বেশি হয়। কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ অবজেক্টিভ ছাড়াও অন্যান্য নানান ধরনের অবজেক্টিভেও কিন্তু ডেভেলপমেন্টাল কমিউনিকেশন কাজ করতে পারে। আর ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটা ভীষণ রকম ভাবে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের সাথে জড়িয়ে ভাবা হয় এবং ভীষণ রকম ভাবে জড়িয়েও আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কিন্তু একটা টুল হিসেবে ব্যবহৃত হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে ডেভেলপিং নেশনের কনটেক্সটে এটা প্রায় আসে শেষের দিকে। হ্যাঁ, মানে এমন একটা সময় এটা আসে যখন সেটা ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে। অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে ভেবেই ডেভেলপমেন্ট কমিউনিকেশনকে ভাবা, এটা কিন্তু একটা ডেভেলপড কান্ট্রির ডেভেলপমেন্ট কমিউনিকেশনের অ্যাপ্রোচ। ডেভেলপিং নেশনের অ্যাপ্রোচ হচ্ছে আইসিটিকে একটা টুল হিসেবে ইউজ করা, ইমপ্লিমেন্টেশন পর্যায়ে এসে প্রথম থেকে না ভেবে। এই যে পার্থক্যটা, যেহেতু আমরা অনেক সময় একটু মানে ডেভেলপড কান্ট্রির স্ট্রাকচারে ভাবতে বাধ্য হই, যেহেতু আমাদের লিটারেচার গুলো, যেগুলো আমরা এসএস গুলো পড়ি, বা যে কেস স্টাডিজ গুলো পড়ি অনেক সময়, বা যে মডেলস গুলো পড়ি, বা যে স্ট্রাকচার্স গুলো ভেবে ভেবে আমরা অন্যান্য স্ট্রাকচার গুলো ভাবতে চেষ্টা করি, সেগুলো একটু পশ্চিমী দেশ ঘেঁষা, সেগুলো একটু ডেভেলপড কান্ট্রি ঘেঁষা, সেগুলো একটু ইউরোপিয়ান আমেরিকান দেশগুলোর নিরিখে ভাবা। সেই জন্য অনেক সময় আইসিটিটা অনেক বেশি সামনে এসে যায় ডেভেলপিং কান্ট্রি, ভারতের মতো দেশের ক্ষেত্রে, যেটা সবসময় কিন্তু সঠিক নাও হতে পারে। আর একদম শেষের দিকে আসছি, যে সেটা হচ্ছে যে পার্টিসিপেটরি কমিউনিকেশন এবং পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, এই দুটোকে কিন্তু আলাদাভাবে ভাবা উচিত। এটা একটা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি, কিন্তু পার্টিসিপেটরি কমিউনিকেশন বলতে আমরা কতগুলো টুলস ভাবছি, এবং পার্টিসিপেটরি অ্যাপ্রোচ খুব খুব লুজলি বললে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বলতে আমরা কিন্তু কতগুলো প্র্যাকটিসেস ভাবছি, কতগুলো অ্যাটিটিউডের কথা ভাবছি, কতগুলো অ্যাপ্রোচের কথা ভাবছি, যেগুলো একে অপরের পরিপূরক, কিন্তু মিউচুয়ালি একে অপরকে ইন্টারচেঞ্জেবল নয়। এটা দুটো সেপারেট হিসেবে ভাবা প্রয়োজন, যেগুলো একই সাথে ডিপ্লয় করা যায়। মোটামুটি আমি এইটাই বলতে চাইছিলাম। আমার মনে হয় যদি একটু প্রশ্ন হয়, তার সাথে আরো যে ইস্যুস গুলো আছে সেইগুলো বললে মনে হয় আরেকটু বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। না হলে আমি বারংবার পার্টিসিপেটরি অ্যাপ্রোচের কথা বলছি, ইন্টারঅ্যাক্টিভিটির কথা বলছি, কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সেটা আমরা কি এখন প্রশ্ন নেবো, নাকি আমি বলে যাব কোনটা? হ্যাঁ, তুমি বলতে পারো সায়ন। তাহলে আমি একটু কয়েকটা জিনিস আমি একটু ইয়ে করে নিই। বলছি, সেগুলো হ্যাঁ, যদি আমার প্রশ্নের সময় আসে আমি তাহলে সেগুলো আরো বলতে থাকি। হুম, যেটা তাহলে আমরা এই পুরো যে আলোচনাটা হলো, যেটা একটু অগোছালো হিসেবে হলেও আমি একটুখানি ভাবতে চেষ্টা করছি যে তাহলে আলটিমেটলি আমরা কতগুলো পয়েন্টার্স পাচ্ছি কিনা, কতগুলো ছোট্ট করে ভেবে নেওয়ার জন্য আমি কতগুলো বুলেট পয়েন্টের মতো কিছু পাচ্ছি কিনা। একটা হচ্ছে যে কোনো রিলায়েবল গ্র্যান্ড থিওরি ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বা তার সলিউশন প্রোভাইডারের ক্ষেত্রে নেই। আমি যদি বলি মডার্নাইজেশন থিওরি, সেটা ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট, ভীষণ রকম ভাবে এখনো ইউজ করা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে প্রচুর বলা যায়, এবং সাধারণ মানুষ এবং ডেভেলপমেন্টাল থিওরিস্টরাও বলেছেন, ডেভেলপমেন্টাল কমিউনিকেশন প্র্যাকটিশনাররাও বলেছেন, এবং তার একটা খুব বড় একটা মানে এসছে আপনার একটা
কন্ট্রাডিকশন এসছে, একটা অপোজিশন এসছে ডেভেলপিং কান্ট্রি, ভারতের মতো ডেভেলপিং কান্ট্রির তরফ থেকেই, যেখানে বলা হচ্ছে যে না ওইভাবে একটা পার্টিকুলার ডেভেলপ মডেলকে মাথায় রেখে সে সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলোকে করবো, তারা মডার্ন হয়ে যাবে, একটা একটা প্রগ্রেসের রূপরেখা আছে সেগুলোকে ভেবে একটা স্ক্রিপ্টেড প্রগ্রেসের মতো এগোবো, সেটা সবসময় সম্ভব হতে পারে না বা সেটা সবসময় উচিত নয়। হ্যাঁ, মানে আমার মনে পড়ছে সেই রেমন্ড উইলিয়ামস বলেছেন যে একদিকে যখন ভাবা হচ্ছে যে রেডিও হচ্ছে ডেভেলপমেন্টের এবং মানুষের লিবারেশনের একটা অন্যতম মাধ্যম, আবার মাথায় রাখতে হবে যে হিটলার কিন্তু রেডিওকেই ইউজ করেছেন প্রোপাগান্ডার কমিউনিকেশনের ক্ষেত্রে। ফলে স্বাভাবিকভাবে একটা গ্র্যান্ড থিওরি যে এইটার মাধ্যমে এই সমস্ত সলিউশনস গুলো হবে বা এই রকম পার্টিকুলার মডেলেই সমস্ত সলিউশন গুলো প্রোভাইড করা যাবে, সেগুলো কিন্তু সম্ভব না। এবং সেটা মডার্নাইজেশন থিওরি ভীষণ রকম ভাবে একটা ডমিনেন্স থাকা সত্ত্বেও আমাদের মাথায় রাখতে হবে যে প্রচুর ক্রিটিকও আছে একই সাথে। দ্বিতীয়ত হচ্ছে যে ক্রমশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে আসছে এবং ডেভেলপমেন্ট কমিউনিকেটর হিসেবে অন্যান্য ফিল্ড থেকেও মানুষ কিন্তু এর সাথে এই প্রজেক্টের কাজে ঢুকছেন, কারণ একজন মানুষের পক্ষে সমস্ত দিকগুলো সম্পর্কে যথেষ্টভাবে ওয়াকিবহাল হওয়া সম্ভব নয়, ফলে স্বাভাবিকভাবে অন্যান্য ফিল্ড থেকেও সেই মানুষজনগুলো কিন্তু ঢুকছে। একই সাথে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে অন্যান্য আমরা প্র্যাকটিস বেসড কমিউনিকেশন বারংবার আলোচনা করি এবং সেটা সম্পর্কে আমরা খুব বেশি করে এমফাসাইজও করি, কিন্তু একই সাথে ডেভেলপমেন্টের কমিউনিকেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে যে থিওরি খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে। কোন ধরনের থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কোথায় এফেক্টিভ হবে, সেটা কেবলমাত্র ডেভেলপমেন্ট কমিউনিকেশনের থিওরি না, সেটা একটা ইকোনমিক থিওরি হতে পারে, সেটা পলিটিক্যাল সায়েন্সের থিওরি হতে পারে, সেটা সোশিওলজির থিওরি হতে পারে, সেটা একটা জেন্ডার রিলেটেড কোনো থিওরিতে হতে পারে, কিন্তু থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা কিন্তু ভীষণ রকমভাবে ফোরগ্রাউন্ডেড হচ্ছে অন্যান্য প্র্যাকটিস বেসড কমিউনিকেশনের ক্ষেত্রে ছাড়া। এর ক্ষেত্রে টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা ওয়ান ওয়ে টপ ডাউন লিনিয়ার অ্যাপ্রোচ, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কনটেক্সটে আস্তে আস্তে আনসাকসেসফুল হিসেবে প্রুভ হচ্ছে এবং সেই জায়গায় পার্টিসিপেটরি অ্যাপ্রোচ কিন্তু এসে যাচ্ছে। ইকোনমিক যে ইন্ডিকেটার্সগুলো, আমরা যেগুলো ইকোনমিক ইন্ডিকেটার্সের যে ওভার ডিপেন্ডেন্স ছিল, সাধারণভাবে ডেভেলপমেন্ট বলতেই আমি জিডিপি জিএনপি এই সমস্ত জিনিসগুলোকে ভাবতাম, সেগুলো আস্তে আস্তে সরে এসে অন্যান্য চেঞ্জেসগুলো ট্রান্সফরমেশনসগুলো সেগুলো কিন্তু ভীষণ রকমভাবে আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে। মানে আমার মাথায় আসছে অমর্ত্য সেন যে এক্সাম্পলটা দিয়েছেন, যে একটা ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ হিসেবে আমি ভাবতে পারি যে একজন মানুষ তিনি একটা কাজ করতে যেতেন, সেই কাজটা তাকে পায়ে হেঁটে যেতে হতো, যে কোনো একটা ইনস্টিটিউশন, সেটা স্টেট হতে পারে নন স্টেট হতে পারে, সে তাকে একটি সাইকেল দিয়ে দিল, তাহলে এটা একটা ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ হলো। কারণ আমি তাকে, সে যেতে হতো পায়ে হেঁটে, তার খুব সমস্যা হতো, ফিজিক্যালি অসুবিধা হতো, আমি তাকে একটা সাইকেল দিয়ে দিয়েছি, যাক আমার তাহলে একটা খুব বড় ডেভেলপমেন্ট হলো, একটা উন্নয়ন হলো, আমি পয়েন্ট এ টু পয়েন্ট বি তে যেতে পারলাম, কেননা সে হেঁটে যেত, সে এখন সাইকেলে করে যাবে, তার কাজের কর্মক্ষমতা বাড়বে, তার প্রোডাক্টিভিটি বাড়বে, তার সাফল্য আসবে এবং তার একটা সামগ্রিক উন্নয়ন হবে। কিন্তু এর মধ্যে ওই সুপ্ত প্রশ্নটা আমি করছি না যে সেই লোকটি কি আদৌ সাইকেল চালাতে পারে। কেপেবিলিটি অ্যাপ্রোচে যে মার্থা নাজমুম যেটা বলছেন যে আমি কেপেবল কিনা, আমি একটা পার্টিকুলার কনটেক্সট তৈরি করে দিলাম, কিছু টুলস দিয়ে দিলাম, কিছু একটা প্রজেক্টের মধ্যে আমি কতগুলি বেনিফিশিয়ারিজকে ফেলে দিলাম, কিন্তু সেই বেনিফিশিয়ারি সেই পার্টিকুলার কনটেক্সটের মধ্যে কাজ করার জন্য কেপেবল কিনা, সেই কেপেবিলিটির দিকটাকে কিন্তু যদি নজরে না আনি, তাহলে কিন্তু সহজে এই 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 প্রজেক্টগুলো খুব সহজে সাফল্য দেখবে না। এবং ইকোনমিক ইন্ডিকেটার্স অনেক ক্ষেত্রে কিন্তু এই কেপেবিলিটির জায়গাগুলোকে অনেক সময় এড়িয়ে যায় বলবো না, অনেক সময় ইনভিজিবল হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, সেই জিনিসগুলোর আসে না। আরেকটা যেটা কালচার, যেটা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের যে কাস্টমস, এই যে নন ইকোনমিক অ্যাট্রিবিউটস গুলো, এইগুলোও কিন্তু ভীষণ রকম ভাবে ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি বোথ দুদিকেই তার ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভের দিকে ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠছে। লোকাল পার্টিসিপেশন, যেটা আমি প্রথম থেকে বলছি বারংবার, কিন্তু একেবারে গোড়া থেকে শেষের দিকে গিয়ে না, যখন একটা অপোজিশন আসছে লোকাল স্টেক হোল্ডার্সদের কাছ থেকে, যে একটা করতে গিয়ে সাধারণ মানুষ বাধা দিচ্ছেন, সাধারণ মানুষেরা সেটার না সে সম্পর্কে একদম একটা নেগেটিভ অ্যাপ্রোচ আসছে, সেই সময় না, একেবারে প্রথম থেকে সাধারণ মানুষকে নিয়ে, লোকাল পার্টিসিপেন্টসকে নিয়ে এগিয়ে যাওয়ার যে স্ট্রাকচারটা, যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু ভীষণ রকমভাবে আসছে। মাইনরিটি কমিউনিটিসকে ইনক্লুড করা, মহিলাদের ইনক্লুড করা, যে আন্ডার রিসার্চ, আন্ডার অ্যাপ্রোচ যে সেক্টরসগুলো আছে সেগুলোকে ইনক্লুড করা, একটা ইঙ্গিত কিন্তু আমরা এখন নতুন ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভসের মধ্যে, পলিসি মেকিংয়ের মধ্যে দিয়েও আমরা পাচ্ছি।
একটা খুব মেজর ইস্যু যেটা ভীষণ রকম ভাবে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সাথে জড়িত, সেটা ডেভেলপমেন্ট কমিউনিকেশনে সবসময় প্রকাশিত হয় না, কেননা এটা খুব কোর এরিয়া অফ ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিশনার, যেটা কভারেজও সেই সময় সেই রকম ভাবে আসে না। সেটা হচ্ছে একটা ফান্ডিং। একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে আমি ফান্ডিংটা কিভাবে পাবো, সেই ফান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু ক্রমশ একটা চেঞ্জ আসছে, যেহেতু নাম্বার অফ এনজিওস ভীষণ রকম ভাবে বেশি হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে ফান্ডিং ভীষণ রকম ভাবে কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এবং যে কম্পিটিটিভ হয়ে যাওয়ার জন্য যে কোনো এনজিওর পক্ষে ফান্ডিং পাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট ডোনার্স, যারা ডোনেট করবে ফান্ড, তাদের অ্যাক্সেসটা কিন্তু অনেক ক্ষেত্রেই লিমিটেড হয়ে যাচ্ছে ছোট ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ যারা নিচ্ছেন তাদের পক্ষে। এবং এটা ফান্ডিং চিরকালই একটা প্রবলেম ছিল, এখনো নানান বিউরোক্রেটিক প্রবলেমের জন্য ডেভেলপিং নেশনের ক্ষেত্রেও যে ইন্টারন্যাশনাল যে ফান্ডিংগুলো পাওয়া, সেগুলো ক্রমশ প্রবলেম হয়ে যাচ্ছে, এবং অল্প ফান্ডিং অনেক যারা অ্যাপ্রোচ করছেন ফান্ডিং এর জন্য, সেটা এনজিও হতে পারে, অন্যান্য বডিজ হতে পারে, তাদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, ফলে সেটাও একটা খুব বড় রকম প্রবলেম হয়ে যাচ্ছে। ফোক প্র্যাকটিসেস গুলোকে ইন্টিগ্রেট করা হচ্ছে, কিন্তু এখন ইন্ডিজিনিয়াস ট্রেডিশনস গুলো, ফোক প্র্যাকটিস গুলোকে সেইভাবে রুরাল এবং এগ্রিকালচারাল এবং এই ধরনের রিমোট এরিয়ায় যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের যে প্র্যাকটিসেস, সেগুলোকে ইন্টিগ্রেট করার কাজটা আরো অনেকটাই বাকি আছে। একটা বড় গ্যাপ কিন্তু ফোক এবং ট্রেডিশনাল প্র্যাকটিসগুলোকে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে এবং অ্যাকচুয়াল প্র্যাকটিস ওরিয়েন্টেড প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে। এনভায়রনমেন্টাল কনসেপ্ট, ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা বড় সেক্টরই তো এনভায়রনমেন্টাল কমিউনিকেশন, যেখানে একটা জলবায়ু পরিবর্তনের জন্য মাইগ্রেশন হচ্ছে, জলবায়ুর পরিবর্তনের জন্য পেশার পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ছে, মানে জলবায়ু পরিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে জীবনধারার পরিবর্তন। সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল কনসার্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপিং নেশনের ক্ষেত্রে আরো বেশি করে ইন্টিগ্রেট করার প্রয়োজন, যেটা কিন্তু এখনো একটা বড় গ্যাপ, একটা বড় সমস্যা থেকে যাচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভের ক্ষেত্রে এবং তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও। মানে অনেক সময় এমন হচ্ছে যে একটা ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ নিলে সেটা আবার আরেকটা এনভায়রনমেন্টাল কনসার্নের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট থাকছে, সেটা দুটোকে কিভাবে নেগোশিয়েট করবো, বা প্রথম থেকে সেটা ভেবে এগোবো কিনা, এনভায়রনমেন্টাল কনসার্নের ব্যাপারটাকে ভেবে এগোবো কিনা, সেগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এবং শেষে, এবং যেটা জানা কথা, প্রায় আমি একটা একই কথা আরেকবার বলছি, যে ডিজিটাল ডিভাইড কিন্তু একটা বড় কনসার্ন। যদিও আমরা বলছি যে স্মার্টফোন পেনিট্রেশন খুব বেড়ে গেছে, ব্যান্ডউইথ পেনিট্রেশন যথেষ্ট বেড়ে গেছে, সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন এসে গেছে, গ্রামে গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে গেছে, কিন্তু ডিজিটাল ডিভাইড কিন্তু এখনো ডেভেলপমেন্টাল কমিউনিকেশনের ক্ষেত্রে, মূলত আইসিটি বেস যে ডেভেলপমেন্টাল কমিউনিকেশন, সেগুলোর ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু মানে বড় প্রবলেম হিসেবে দেখা দিচ্ছে। কারণ যতই আমরা বেড়ে যাচ্ছি, যেহেতু ভারতের নিরিখে যদি ভাবি, যেহেতু ভীষণ বড় সংখ্যক জনসংখ্যা, ফলে স্বাভাবিকভাবে 15-20% পেনিট্রেশন রেট ইন্টারনেটে, সেটা একটা আলটিমেটলি ট্রান্সলেট একটা হিউজ নাম্বার অফ পিপল। কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে যে আমাদের লিটারেসি রেট তো অতটা হাই না। যেখানে বেসিক লিটারেসি রেট কম, সেখানে মিডিয়া লিটারেসি বা ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল অ্যাক্সেস যে খুব বেশি হবে, সেটা তো আমাদের মানে ভাবাটাই খুব শক্ত। এবং যারা এই পরিসরের বাইরে থাকছেন, অর্থাৎ ডিজিটাল যে পরিসর তার বাইরে থাকছেন, তারা তো অলরেডি বাইরে আছেন, তাদেরকে ইনক্লুড করে না ভেবে বরঞ্চ এই পরিসরের মধ্যে যারা আছেন তাদেরকে নিয়ে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটাকে ভাবা, হয়তো তাকে আরো ডাবলি এক্সক্লুডেড করে দেওয়া হচ্ছে, হয়তো আরো বেশি করে তারা এক্সক্লুশন বা তাদের সরিয়ে দেওয়ার মতো একটা জায়গায় তারা চলে যাচ্ছেন। সেইগুলোকে ভাবার কথা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ফলে এই সমস্ত গুলো ভাবলে হয়তো যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্র্যাকটিসের যে সামগ্রিকভাবে তার যে ফিউচার ডাইরেকশন, তার যে ভবিষ্যতে যে কিভাবে ইনিশিয়েটিভস গুলো ভাবা যায় এবং তার গ্যাপস গুলো কি, সেইগুলো সম্পর্কে আরেকটু নতুন করে ভাবতে হয়তো আমাদের সহায়তা করবে, ভাবতে হয়তো সাহায্য করবে। আমি এখানেই থামি। প্রশ্নের সাথে সাথে আমার মনে হয় অন্য আলোচনাগুলো এগিয়ে যেতে পারত। হ্যাঁ সায়ন, আমরা সরাসরি প্রশ্ন নেব। এখানে আকাশ প্রশ্ন করেছিলে। আকাশ, চলে এসো, আনমিউট করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি জানতে চাইছি তোমার যে প্রশ্নটা সরাসরি করো স্যার। এখন যে স্যারকে বর্তমান, সরাসরি প্রশ্ন করো। স্যার আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান যে এখন পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিতে কি স্মার্টফোনটা কি আমাদের মানে যারা স্নাতক ছাত্র আছে তাদের কি পড়াশোনাতে সাহায্য করতে পারছে, তাদেরকে ডেভেলপ করতে পারছে? হ্যাঁ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো, এটা নিয়ে আমি প্রত্যেকদিন ভাবছি। একদম ঠিক বলেছো, মানে এটা একটা খুব বড় কনসার্ন। আমি ভাবছি যে তুমি ঘুরিয়ে ভাবো, মানে
স্মার্টফোনটা তুমি ভাবছি, তার কারণ আমরা মূলত শহরাঞ্চলে থাকি বা টাউনে থাকি, আমাদের হাতে স্মার্টফোন আছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণ ডেটা আছে, আমাদের প্রত্যেক দিন রাত্রি 12টায় সেই ডেটাটা 1 GB 1.5 GB করে রিনিউড হয়ে যাচ্ছে, ফলে আমি স্মার্টফোনটাকে ভাবছি। এবং আমি ধরে নিচ্ছি যে এই স্মার্টফোনটা পুরুলিয়ায় প্রত্যন্ত গ্রামেও আছে, এই স্মার্টফোনটা একেবারে বর্ডার এরিয়ার প্রান্তিক অঞ্চলগুলোতেও আছে, অরুণাচল প্রদেশেও আছে, মানে সমস্ত অঞ্চলগুলোতেই আছে এবং স্বাভাবিকভাবেও আছে। কিন্তু আমি ভাবতে চেষ্টা করছি স্মার্টফোনটা কেন ভাবছি, কারণ স্মার্টফোনটা আমাদের একটা নেটওয়ার্ক দিচ্ছে, তাই তো? মানে স্মার্টফোনটা আমার কাছে কেন এসেনশিয়াল, কারণ একটা নেটওয়ার্ক অলরেডি এস্টাবলিশড আছে, যে নেটওয়ার্কের মাধ্যমে আমি ইনফরমেশন আদান প্রদান করতে পারি। অর্থাৎ যদি স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হিসেবেই বলছো, সেই জন্য তুমি ভাবছো যে তাহলে আমি স্মার্টফোনের মাধ্যমে একটা অ্যাসাইনমেন্ট পাবো বা স্মার্টফোনের মাধ্যমে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। একদম ঠিক, যার অ্যাক্সেস আছে তার ক্ষেত্রে তো স্মার্টফোনটা একটা মানে জাদুকাঠির মতো, ভীষণ রকমভাবে প্রয়োজন। কিন্তু এইটাই আমি অনেকটা বলতেও চেষ্টা করছিলাম যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, কম্পিউটার এবং ইন্টারনেট এত বেশি করে আমাদের সামনে আলোচিত হচ্ছে যে অনেক সময় আমরা অন্য নেটওয়ার্কগুলোকে ভুলে যাচ্ছি। সেই অন্য নেটওয়ার্কগুলোর মধ্যে আমার মনে আসছে যে পোস্টাল নেটওয়ার্কের কথা। মানে এখন তো প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা পোস্ট অফিস আছে, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেক পোস্ট অফিস কিন্তু খোলা, মোরলেস খোলা। ফলে যার স্মার্টফোন নেই সে ভায়া পোস্ট তার অ্যাসাইনমেন্ট দিতে পারে। আমরাও ভায়া পোস্ট, ইনস্টিটিউশনসগুলো ভায়া পোস্ট সেই অ্যাসাইনমেন্ট তার লোকাল পোস্ট অফিসে পাঠিয়ে দিতে পারি। তার সাথে একটা কস্ট জড়িত, অবশ্যই একটা কস্ট জড়িত, সে তো স্মার্টফোনের সাথে কস্ট জড়িত। মানে আমরা ভাবছি ফ্রি ডেটা, আসলে তো কোনো ফ্রি ডেটা না, আসলে তো তোমাকে একটা পার্টিকুলার টাকা দিয়ে ভরতে হচ্ছে। ফ্রি ডেটা বলে কিছু নেই, ফ্রি মানে ডিজিটাল অ্যাক্সেস বলেও কিছু নেই। আজ অবধি, এখনো অবধি ভারতবর্ষে কিন্তু ফ্রি ডেটা পরিষেবা দেওয়ার মতো কিছু আগামী দিনে হতে পারে, সে নিয়ে বারংবার এই নতুন পলিসি ডিসিশনস তৈরি হওয়ার হচ্ছে, বারবার বলছেও যে আমরা বিনামূল্যে ট্যাবলেট দিতে পারি কিনা, যারা নিডেড, হয়তো বিলো পভার্টি লাইন বা বিশেষ আর্থসামাজিক সেক্টর থেকে যারা আসছেন তাদের বিনামূল্যে ট্যাবলেট দিতে পারি কিনা সরকার থেকে, বা বিনামূল্যে মোবাইল ফোন, স্মার্টফোন দেওয়া যায় কিনা, বিনামূল্যে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডেটা পার ডে দেওয়া যায় কিনা, সেগুলো ভাবা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিনামূল্যে একটা কস্ট ইজ ইনভলভ। ফলে যেরকমভাবে স্মার্টফোনের নেটওয়ার্কটাকে ব্যবহার করে আমি পড়াশুনো বা অন্যান্য তথ্য আদান প্রদান করার কথা চিন্তা করছি, ঠিক একই রকমভাবে আমরা পোস্টাল নেটওয়ার্কটাকেও ভেবে আদান প্রদান করার চেষ্টা করছি না কেন? কিছুটা অলরেডি শুরু হয়ে গেছে যে টেলিভিশন নেটওয়ার্কটাকে ভেবে রেখে। তুমি যদি কয়েকদিন আগের ইউজিসি যে 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 পলিসি ডিসিশনস গুলো ভাবো, প্রপোজালস গুলো ভাবো বা দেখো বা পড়ো, এর কভারেজ খুব ওয়াইডলি হয়েছে বিভিন্ন নিউজ পেপারে বা খবরের কাগজে এবং টিভিতে। সেখানে তুমি দেখবে যে টেলিভিশন আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা চ্যানেল চালু করার কথা ভাবা হচ্ছে। অলরেডি অনেকগুলো অনলাইনে চ্যানেল শুরু হয়ে গেছে, অলরেডি চ্যানেল চলছে, সোয়ামের কোর্স চালু হয়ে গেছে, যেগুলো টিভিতে অ্যাভেলেবেল। তোমার স্মার্টফোন লাগবে না বা ইন্টারনেট লাগবে না, তুমি বেসিক টিভি কানেকশন থাকলে, কেবল টিভি থাকলে, দূরদর্শন ফ্রি ডিশ, ডিডি ফ্রি ডিশ থাকলে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারো। ফলে একদম তুমি ঠিক যে স্মার্টফোন দিয়ে তো এগুলো তো করতেই পারি এবং ভীষণ রকমভাবে প্রয়োজনীয়, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে এটা একটু হয়তো ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড মানুষজনের পক্ষে সম্ভব। তারপরের সেক্টরটা আমি টেলিভিশন দিয়ে ধরি, তারপরের সেকশনটা আমি পোস্টাল নেটওয়ার্ক দিয়ে ধরি। এই সবকটা নেটওয়ার্ক একসাথে যদি কাজ করে, তাহলে কিন্তু ওই এক্সক্লুশনের যে কথাটা বলছিলাম, যে এই পরিসর থেকে বাদ পড়ে থাকছে না, আমি পাচ্ছি না। মানে ওই 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 খবরেরগুলোর কথা ভাবো যে অনলাইনে ক্লাস করতে না পেয়ে এক স্টুডেন্ট সুইসাইড করছে, এই ধরনের যে খবরগুলো, সেই খবরগুলো হবে না, কারণ সে অনলাইনে ক্লাসটা তার কাছে অনলি অপশন হিসেবে, বা স্মার্টফোনের থ্রুতে পার্টিসিপেশনটা তার কাছে অনলি অপশন হিসেবে আসছে না। তার কাছে অপশন থাকছে টেলিভিশন, তার কাছে অপশন থাকছে পোস্টাল সার্ভিস, তার কাছে অপশন থাকছে ইন্টারনেট, তার কাছে অপশন থাকছে স্মার্টফোন। এইভাবে এই যে লেয়ার্ড নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আসলে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা হঠাৎভাবে এসে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা একটা লার্নিং একটা কার্ভ আছে এই সিচুয়েশনটাকে ডিল করার ক্ষেত্রে। সেই লার্নিং কার্ভটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে প্রত্যেক দিন নতুন নতুন অ্যাপ্রোচ আমরা বুঝতে পারছি, জানতে পারছি বা ভাবতে পারছি। ফলে তার আমার মনে হয় সেই ভাবাটার মধ্যে এই লেয়ার্ড অ্যাপ্রোচটাকে রাখা প্রয়োজন, যে সেগমেন্টের যে অ্যাক্সেসটা আছে সেই সেগমেন্টকে আমি সেই অ্যাক্সেসটা দিই। বরং না, সেটাই বরঞ্চ বেটার হবে একটা পার্টিকুলার সেগমেন্টকে আর একটা অন্য মিডিয়াকে জোর করে চাপিয়ে দেওয়ার থেকে। ফলে সে তার ক্ষেত্রে পার্টিসিপেশনটা অনেক বেশি করে পাবে। হ্যাঁ আকাশ, আমার মনে হয়
থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার আরেকটা হ্যাঁ জিনিস বলার হ্যাঁ ছিল, হ্যাঁ আপনি যে হ্যাঁ বলছেন মোবাইলটা তো একটু কস্টে পড়ে যাচ্ছে, কিন্তু একটা হ্যাঁ জিনিস এখন দেখা যেতে পারে যে কেবিল সার্ভিসগুলো যেগুলো শুরু হয়েছে, বিশেষ হ্যাঁ করে 2019-এর শেষ থেকে যেটা শুরু হয়েছে, হ্যাঁ কেবিলের সাথে সাথে কিন্তু ইন্টারনেট পরিষেবাটাও দেওয়া হচ্ছে ওই প্যাকেজের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো কিন্তু তার সাথে ইন্টারনেটের কষ্ট কস্ট, ধরা, হ্যাঁ স্যার, হ্যাঁ তার সাথে কষ্টটা ধরা আছে। মানে তুমি কেবলের সাথে যে ইন্টারনেটটা বলছো আর হুম শুধু কেবল বলছো, তার প্রাইসিংটা ডিফারেন্ট হবে, হুম, তাই কি কিন্তু নাকি? বা আমি তুলনামূলক ভুল অনেকটা বলতে কম পারি? হচ্ছে স্যার। হ্যাঁ মোবাইলের কম হচ্ছে, প্যাকেজের থেকে তুলনাটা একদম তুমি ঠিক, অনেকটাই কম। হ্যাঁ হ্যাঁ কম হচ্ছে, কিন্তু তুমি প্রাইস দুটোর আলাদা করে ধরা আছে। কোথায় তুমি ফ্রি পাচ্ছ আচ্ছা, না, ফ্রি কি পাচ্ছ? হ্যাঁ, না না না, ফ্রি স্যার, পাওয়ার প্রশ্নই নেই, আমাদের এগুলোই আলোচনার ফ্রি বিষয়। এবং মানে তুমি যেটা বলছো থ্যাংক ইউ একদম, স্যার। তুমি হয়তো ডিসকাউন্টেড রেটে পাচ্ছ। মানে হ্যাঁ কেবলের সাথে ইন্টারনেট, যেমন আমাদের ঠিকই, তুমি কেবলের সাথে ইন্টারনেট আমার বাড়িতে কানেকশন আছে, আমি দুটো যদি নিই তাহলে আমি ডিসকাউন্টেড রেটে পেলাম, তাতে আমার একটু কম হলো। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি বিনা পয়সায় কোনোটা পাচ্ছি না, বিনা হ্যাঁ পয়সা স্যার, আমি কোনোটাই পাচ্ছি না। মানে তুমি ওই যে এফইউপি তুমি যে ডেটাটা আমি পাচ্ছি, ধরো ফ্রি ইউজের যে ক্যাপিং থাকছে, আমি 6 জিবি 10 জিবি 100 জিবি ডেটা, ধরো জিও সার্ভিসও আমি যদি বলি, আমি জিও সার্ভিসে আমি যদি বেসিকটা নিই, বেসিক সার্ভিসটা আমি যদি নিই, জিও আমি ব্রডব্যান্ডের কথা বলছি, জিও ব্রডব্যান্ডে আমি 600 সামথিং, জিএসটি নিলে 800 টাকা হয়। সেখানে কিন্তু ক্যাপিং থাকছে 100 জিবি, কোভিড সিচুয়েশনের জন্য ডবল ডেটা দিলে দিচ্ছে 200 জিবি, তার সাথে ও ইন্ট্রোডাক্টরি অফারে দিচ্ছে 50 জিবি। এবার তুমি বলো 250 জিবির বেশি আপনার লাগবে কেন, সেটা অন্য প্রশ্ন, কিন্তু আলটিমেটলি আই এম পেইং ফর 250 জিবিস ফর 1 মান্থ, ইয়া 250 জিবি ফর 1 মান্থ। ফলে এইটাই মার্কেট কিভাবে কাজ করে তুমি দেখো, মার্কেট এমন ভাবে কাজ করছে যে তুমি যখন ওই 250 জিবিটা ইউজ করছো এবং তুমি যখন একটা পার্টিকুলার ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছ, সেটা তখন কিন্তু মার্কেটিং করা হচ্ছে কিভাবে, যে তুমি তার সাথে কেবল টিভি পাবে। এখন কেবল টিভি কিভাবে পাবে, সেটা আলাদা কানেকশনের মধ্যে নিয়ে ওই কেবল টিভির মধ্যে দিয়ে তোমার কেবল টিভি দেখাটা তোমার ব্যান্ডউইথ খাচ্ছে। ফলে তুমি যদি কন্টিনিউয়াসলি টিভি দেখো থ্রু কেবল টিভি, আমি জিওর কানেকশনের কথাই বলছি, তাহলে তোমার বাড়িতে 100 জিবি কানেকশন লাগবে। কারণ আমাদের ভারতবর্ষে তো টেলিভিশন ভিউইং তো একটা সবাই মিলে দেখার ভিউইং, এটা তো বিদেশের মতো নয়, প্রত্যেকের বাড়ি ঘরে আলাদা আলাদা টিভি থাকে। ফলে আমার যখন মা মাসি কাকিমা মা টিভি দেখছেন কন্টিনিউয়াসলি, আমি এইচডিতে স্ট্রিম করছি, আমার কিন্তু 100 জিবি 250 জিবিও ইজ নট এনাফ ফর 1 মান্থ। আর আমি যখন প্যাকেজটা দেখছি ওপরে, আমার মনে হচ্ছে 250 জিবি ফর 1 মান্থ ইজ এনাফ। বুঝতে পারছো? ঠিক হ্যাঁ স্যার, একইভাবে তুমি দেখো যে যখন একটি সাধারণ, আমি ব্রডব্যান্ড ভুলে গেলাম, ব্রডব্যান্ড হয়তো অনেক হায়ার ইউজেজের জন্য, আমি যদি 1.5 জিবি পার ডে একটা স্টুডেন্টের কথাও ভাবি বা একজন সাধারণ মানুষের কথা ভাবি, ওই 1.5 জিবি ইন্টারনেট সে নিচ্ছে তার নিজস্ব এন্টারটেনমেন্টের পারপাসে, নিজস্ব কমিউনিকেশনের পারপাসে। সে ফেসবুক করবে, সে হোয়াটসঅ্যাপ করবে, সে একটু ইউটিউবে ভিডিও দেখবে, সে ওটা দেখবে। সেই জন্য তুমি যদি 2-3টে ক্লাস করো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, তোমার 1 জিবির মতো ডেটা চলে যাবে। তার মানে তোমার কি হলো, তোমার যে পার্সোনাল যে কমিউনিকেশনের যে জায়গাগুলো থাকছে সেইগুলো তুমি কার্টেল করছো, তোমার নিজস্ব এন্টারটেনমেন্টের জায়গাগুলো কার্টেল করছো। এই যে এখন তুমি করতেই পারো, যেহেতু এটা প্যান্ডেমিক সিচুয়েশন, যেহেতু এটা স্টেট অফ এক্সেপশন, এখানে সব অন্যান্য সমস্ত সাধারণভাবে যে প্র্যাকটিসেস গুলো হচ্ছিল, সেই প্র্যাকটিসেস গুলো আমরা দূরে সরিয়ে রেখে কতগুলো স্পেসিফিক প্র্যাকটিসেস এর উপর ফোকাস করছি, প্যান্ডেমিক আমাদের সেটা ডিমান্ড করেছে সেই জন্য। কিন্তু তার সাথে আমাদের এটাও মাথায় রাখতে হচ্ছে যে আমার 1.5 জিবি ডেটাটা কিন্তু অনলাইন ক্লাসের জন্য মাথায় রেখে আমি নিই, তাই না? ফলে হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি, হয়তো তুমি অ্যাফোর্ড করতে পারছি বলে, কিন্তু আরেকজন হয়তো অ্যাফোর্ড নাও করতে পারে। তার সেই অল্টারনেটিভ নেটওয়ার্কটা কি, সেই অল্টারনেটিভ নেটওয়ার্কটা কিন্তু অলরেডি অনেকগুলো আমাদের হাতে আছে, সেইগুলোকেও ভেবে রাখতে হবে, না হলে খুব বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে যাওয়া হয়ে যেতে হবে মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এরপরে হ্যাঁ কাজী সরফরাজ। হ্যাঁ সরফরাজ, সরফরাজ, আনমিউট করো। আমি শুনতে পাচ্ছি না, ও কি বলছে? সরফরাজ, পাচ্ছি না সরফরাজকে, ঠিক আছে। নীলাঞ্জন চলে এসো, নীলাঞ্জন। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল, আপনি যেটা বলছিলেন যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন বলতে যে রিসোর্স বা হচ্ছে অপরচুনিটি বা আইসিটি, হ্যাঁ এইগুলো হ্যালো, তো সবাই ইনক্লুশন হবে, মানে সবাই পাবে। একটু তো কেটে গেল, হ্যাঁ। বিষয়টা মানে আমার এতটা শুনে হ্যাঁ, তো তাহলে পুরো বিষয়টা শুনে মনে হচ্ছে যে বিষয়টা অনেকটা যেন সোনার পাথর বাটি মতো, মানে আদৌ সম্ভব যে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের মাধ্যমে আমরা সব
পৌঁছাতে পারি। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলবো, মানে আপনার সাথে তো আজকের এইখানে, এর আগে গত 1 বছর আগে আপনার আমাদের কলেজ থেকে একটা আপনার জন্য এনএফআই এর দিল্লিতে গিয়েছিলাম। সেখানে ম্যাসকুলিনিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে একজন কেরালের প্রধান বললেন যে আপনার বেশ কিছু রিসার্চ আর্টিকেল আছে, বই আছে, এই রেফারেন্স গুলো বললেন যে তোমাদের তো জার্নালিজম নিয়ে পড়ো, উনিও তো জার্নালিজম দেখো। তবে থেকে আমি খুঁজে চলেছি, মানে এবারে ওই পাবলিকগুলো $150-200 করে দাম দেখছিলাম বিভিন্ন জায়গায়। যে এনজিওর থেকে কলকাতা থেকে গেছি তাদেরকে বললাম যে অফলাইন বইগুলো পাওয়া যায়, তো আজও আমি খুঁজে পাইনি। তো আমার মনে হচ্ছে এই বিষয়টা কি আদৌ পড়ে কোনো মানে আচ্ছা, আমার একটু কেটে কেটে গেল। আমি যেটা বুঝছি তুমি বলছো যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন সম্পর্কে জানার জন্য যে রিসোর্সেস, লিটারেচার, সেইগুলো পেওয়ালের পিছনে আছে। সেইগুলো যদি পেওয়ালের পিছনে থাকে তাহলে ডেভেলপিং নেশনের একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন সম্পর্কে উৎসাহী মানুষ সেগুলো পড়বে কি করে, তাই না? একদম স্যার। তাই কি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তুমি একদম ঠিক বলেছো, এবং এটা কিন্তু ডেভেলপিং নেশনের সমস্যা না, এটা একটা ডেভেলপ নেশনেরও সমস্যা। মানে আজকে আমরা যে পরিমাণ অর্থ দিয়ে একটা কলেজে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়ি, তার থেকে বহু গুণ বেশি টাকা দিয়ে ডেভেলপ নেশনের লোকেরা পড়ে, ছেলেমেয়েরা পড়ে, এবং সেক্ষেত্রে সবাই যে সেটা অ্যাফোর্ড করতে পারে তা না। তুমি যদি একটু ইন্টারনেটে রিসার্চ করো, তুমি দেখবে যে সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, তারা বাড়ি গাড়ি বন্ধক রেখে একটা ইউনিভার্সিটিতে পড়ে, যে জন্য একটা ইউনিভার্সিটির এনরোলমেন্ট রেট ভীষণ কম। আমাদের একটা ইংরেজি, হিস্ট্রি, এক্ষেত্রে স্টুডেন্ট সংখ্যা থাকে ইউনিভার্সিটিতে 100 জন, 200 জন, 250 জন। সেখানে 12 জন 20 জনের একটা স্টুডেন্ট যদি হয় একটা ক্লাসে বিদেশে, সেটা একটা বড় ক্লাস হিসেবে ভাবা হয়। তার কারণ ধরেই নেওয়া হয় যে যেহেতু এত এক্সপেন্সিভ, টিউশন ফিস এত এক্সপেন্সিভ, বই এত এক্সপেন্সিভ, জার্নাল এত এক্সপেন্সিভ, যে সে এটা অ্যাফোর্ড করতে পারবে না, সে অন্যভাবে তার জীবিকা, তার স্কিলগুলো ডেভেলপ করে নেবে। ঠিক, কিন্তু তার সাথে একইভাবে আবার যে কোনো স্টুডেন্টশিপ, মানে আমি যদি একটা কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে পড়ি, তাহলে আমাকে কিন্তু একটা অ্যাক্সেস দেওয়া হয়, যে অ্যাক্সেস অ্যাথেনা লগ ইন বা নানান ধরনের টেকনোলজিক্যালি আমাকে অ্যাক্সেস দেওয়া হয়, যাতে তুমি যে রিসোর্সগুলোর কথা বলছো, তুমি একদম ঠিক বলেছো। একটা জার্নাল আর্টিকেল, একটা চ্যাপ্টারের দাম 2000 টাকা, 2500 টাকা, কি করে পড়বো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলছি যে অফিসিয়ালি তুমি পাবে না, ঠিক, অফিসিয়ালি তুমি 2000 টাকা, 2500 টাকা না দিয়ে তুমি পড়তে পারবে না। যেটা তুমি করতে পারো, এবং যেটা সাধারণভাবে আমরাও করেছি অনেক সময়, সেটা হচ্ছে যে যিনি লিখেছেন তার ইমেল আইডিটা তুমি যদি পাও, এবং পাবেই, একটু সার্চ করলেই তার ইনস্টিটিউশনের ওয়েবসাইট বা তার যে কোনো লেখার সময় অনেক নিচে থাকে, তার ইমেল আইডিতে তুমি যদি একটা ইমেল পাঠিয়ে দাও যে আমি এই লেখাটা পড়ে ইন্টারেস্টেড, আমি একটু লেখাটা পড়তে চাই, আমি অ্যাক্সেস পাচ্ছি না, আমি অ্যাবস্ট্রাক্টটা পেয়েছি বা লেখাটা সম্পর্কে জেনেছি, আমাকে কাইন্ডলি লেখাটা পাঠান, তাহলে ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% কিন্তু যে গবেষক বা যিনি অথার, তিনি কিন্তু ওই লেখাটা খুব সহজেই তোমাকে পাঠিয়ে দেবে। এটা একরকম। আর একটা হচ্ছে যে কতগুলো এই ধরনের লেখার কতগুলো রিপোজিটরি আছে, যেমন academia.org। সেক্ষেত্রে একটা এমবার্গো পিরিয়ডের পরে বা প্রিন্ট পাবলিকেশন, অর্থাৎ প্রিন্ট হওয়ার আগে যে পাবলিকেশনের যে স্ট্রাকচারটা ছিল, সেইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অথাররা আপলোড করে দেন। সবাই যে করে তা নয়, কিন্তু অথাররা আপলোড করে দেন। সেই লেখাগুলো পেলেও কিন্তু তোমার গবেষণার ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও কতগুলো আনঅফিসিয়াল এবং কিছু ক্ষেত্রে ইলিগালি অ্যাক্সেস করতে পারি, যেগুলো ওই তোমার লিভজেনের থ্রু দিয়ে বা সাই হাবের থ্রু দিয়ে, যেগুলো কখনো লিগাল নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এডুকেশনাল পারপাসে আমরা ব্যবহার করে থাকি, তার মাধ্যমেও তুমি পেতে পারো। তবে আমার ধারণা, তুমি যদি অথারকে ইমেল করো পার্সোনালি, যে তোমার কোনো কাজে বুঝতে সুবিধা হবে বা পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে, আমি ওই লেখাটা চাই, তো আমার ধারণা তুমি অবশ্যই পাবে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই অথার কিন্তু ইমেল করে দেন। হ্যাঁ, ডাইরেক্টলি হয়তো ইনস্টিটিউশন ব্যবসা করছে বলে সেই লেখাগুলো অ্যাক্সেস দেয় না, কিন্তু অর্থাৎ তার নিজের গরজেই ইমেল করে দেবেন, কেন সবাই চায় যে তার লেখা বা তার গবেষণা অন্যরা পড়ুক, সেই বিষয়ে মন্তব্য করুক, সেই জন্য তুমি অবশ্যই ইমেল করে দাও। আর তুমি আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করো, আমিও তোমাকে আরো কতগুলো অপশন বলে দেবো যার মাধ্যমে তুমি অ্যাক্সেসটা পেতে পারো। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার আমি হ্যাঁ চলে এসেছি। বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কোশ্চেন ছিল যে আপনি যেমন বললেন যে 84-এ যে হামলক যে সিরিয়ালটা, সেটা সেই সময়কে অনুযায়ী মানুষের মেন্টালিটি বেস করা, আর তখন যে পরিস্থিতি চেঞ্জের দরকার ছিল সেই অনুযায়ী ওগুলো তৈরি করা হয়েছিল আর খুবই পপুলারিটি পেয়েছিল। কিন্তু প্রেজেন্টলি যে সিচুয়েশন বা জেনারেশন, আমি কর্নাভার্সের কথা বলছি না, যে জেনারেশনের মেন্টালিটি, সেটা বেসিক্যালি মধ্যে এমন কোনো অ্যাম্বিশন দেখছি না, কারণ যা যা হওয়া দরকার সবই হয়ে গেছে।
তো আমি যদি কাউকে নিজের ভিউজ এক্সপ্রেস করতে চাই বা ভালো কিছু বলতে চাই, তো আমার কি রকম ভাবে এগোনো উচিত? বাহ, খুব ভালো। তুমি তো একটা মানে এটা একটা ক্রাইসিসের কথা বলেছো। এটা তো শুধু আমাদের দেশের ব্যাপার না, এটা তো সিভিলাইজেশনাল ক্রাইসিস, যে ওপিনিয়ন এক্সপ্রেস করলেই আমার একটা একটা তার কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে, অ্যাজ ইফ যেন কোনো রকম লিবারাল থটের জায়গাটাই পরিসরটাই ক্রমশ কমে আসছে। সেটা একদম তো ঠিক। আবার একই সাথে উল্টোটাও হয়েছে, মানে এটাই খুব প্যারাডক্সিক্যাল যে একদিকে সাইটস গুলো যেখানে আমার ওপিনিয়ন এক্সপ্রেস করার জায়গাগুলো সেগুলো ভীষণ রকম ভাবে বেড়ে গেছে। আইসিটির কথা ভাবছি, ইন্টারনেটের কথা ভাবছি, সোশ্যাল মিডিয়ার কথা ভাবছি। আবার একই সাথে সেই ওপিনিয়ন এক্সপ্রেস করলে যে কনসিকোয়েন্সেস গুলো হয়, সেই ভয়টাও, সেই ফিয়ার সাইকোসিসটা খুব ভীষণ রকম ভাবে বেড়ে গেছে। হামলোগের পরিস্থিতি, তুমি হামলোগের যে ইনস্ট্যান্সটা আমি আলোচনা করলাম, একটা জিনিস মাথায় রাখতে হবে, 84 মানে এটা কিন্তু প্রায়র টু নিউ লিবারালাইজেশন, মানে লেট 80s আর্লি 1990s, তখন তো উদারনৈতিক অর্থনৈতিক যে পলিসিগুলো হয়েছে, মানে পোস্ট লিবারালাইজেশন ফেজটা তো পোস্ট 1990s, অর্থাৎ তখন মার্কেটটাকে খুলে দেওয়া হয়েছে, ফলে কেবল অ্যান্ড স্যাটেলাইট টেলিভিশন এলো, অন্যান্য কোম্পানিগুলো ব্যবসা করতে শুরু করলো, আস্তে আস্তে বাজারটার বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নিউ লিবারালাইজেশন উদারনীতিকরণের মাধ্যমে সেটা বাজারটা খুলে গেল এবং অনেক কম্পিটিশন বেড়ে গেল, আমাদের চয়েস অপশনস গুলো এসে গেল। আজকে তুমি যদি একটা কোল্ড ড্রিঙ্ক খেতে যাও, তোমার কাছে ভাবতে হয় আমি কোনটা কোনটা খাবো, 5-6 রকম সাজানো আছে। আজকে জুতো কিনতে গেলে তোমাকে 15টা ব্র্যান্ডের মধ্যে থেকে বেছে নিতে হয়। সেই পরিস্থিতিটা কিন্তু ছিল না প্রায়র টু 1990s, এমনকি 84 আর্লি 80sও কিন্তু ছিল না, কারণ নিউ লিবারালাইজেশন পলিসিটা তখন ইমপ্লিমেন্টেড হয়নি। ফলে হামলক যখন হয়েছে তখন কিন্তু স্টেট বাজারকে, মার্কেটকে, টেলিভিশনকে খুলে দেয়নি। নিউ লিবারালাইজেশনের পরে টেলিভিশনকে খুলে দেওয়ার ফলেই কেবল টেলিভিশন হলো, এই যে এত টিভি চ্যানেলসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো দেখতে পেয়েছি। ফলে তখন হামলোগ এফেক্টিভ হচ্ছে, তখন হামলোগ পপুলার হয়েছে। তার মানে এই নয় যে ওই একই ফর্মুলা এখন করলে কিন্তু এফেক্টিভ হবে, পপুলার হবে। তুমি একদম ঠিক বলেছো। তার মানে কি এই এই যে তাহলে আমরা ওই ধরনের প্রোগ্রাম করব না, না, তার কারণ এইটা তুমি একদম খুব ফান্ডামেন্টাল, এইখানে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পিএসবি আর কমার্শিয়াল ব্রডকাস্টার। হামলোক কারা ব্রডকাস্ট করছেন? দূরদর্শন। দূরদর্শন কে? দূরদর্শন হচ্ছে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, তার একটা দায়বদ্ধতা আছে এই সমস্ত ইস্যুগুলোকে হাইলাইট করার জন্য, তাই না? মানে তার একটা দায়বদ্ধতা আছে, কেন বলছি তার কারণ সে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, পাবলিকের সার্ভিসের জন্য সে আছে। ফলে আজকে ফ্যামিলি প্ল্যানিং, সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত বিষয়গুলো তাকে জানাতে হবে বলে তার দায়বদ্ধতা থেকে করছে। একটা কমার্শিয়াল ব্রডকাস্টারের তো সেই দায়বদ্ধতা নেই। আজকে একটা জি টিভি বা সোনি টিভি, তার তো দরকার নেই বলার যে সোশ্যাল ইস্যুসগুলো, তার প্রফিট ওরিয়েন্টেড মেন্টালিটি। ফলে সে প্রফিটটা কিভাবে পাবে সেটা জানা। এবং সেটা শুধু টিভি না, আমি জাস্ট শুনতে ভালো লাগবে বলে আমি হয়তো হামলোগের কথা বললাম, বা তোমরা পড়েছো অলরেডি জানা বলে সেই উদাহরণটা মাথায় থাকলে বুঝতে সুবিধা হবে বলে হামলোগের ইনস্ট্যান্সটা আনলাম। কিন্তু তুমি যদি প্রিন্ট মিডিয়ায় ধরো, প্রিন্ট মিডিয়ায় মানে বারংবার পিস আইনাথ, ম্যাক্সাইসের পুরস্কারপ্রাপ্ত এগ্রিকালচারাল জার্নালিস্ট, রুরাল রিপোর্টার, এখন প্রিন্ট মিডিয়া ছেড়ে দিয়ে উনি পারি পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া বলে ওয়েবসাইটের মধ্যে রুরাল রিপোর্টিং করতে শুরু করেছে। তার যে স্মৃতিচারণা, তার যে বই, তার মধ্যেই তো আমরা পাচ্ছি যে 2009 সালে যখন ফার্মার সুইসাইড হচ্ছে, কৃষকরা ক্রমশ একের পর এক সুইসাইড, মানে প্রত্যেক দিনে প্রায় অ্যাভারেজে 7 জন করে কৃষিজীবী মানুষ মহারাষ্ট্রে সুইসাইড করছেন। সেই সময় বম্বেতে ল্যাকমে ফ্যাশন উইক হচ্ছে 7 দিন ধরে, সেখানে 500-র বেশি সাংবাদিক সেখানে সেটা কভার করতে যাচ্ছেন, আর 6 জন সাংবাদিকও যাচ্ছেন না মহারাষ্ট্রের সুইসাইড কভার করতে। যেখানে ল্যাকমে ফ্যাশন উইকের থিম হচ্ছে কটন গার্মেন্টস, সেখানে কটন ফার্মার্সরা প্রত্যেকদিন সুইসাইড করছেন, সেইটা কভার করার লোক নেই, সেটা কভারেজ পাচ্ছে না মেন স্ট্রিম নিউজ পেপারে। আর সেখানে ল্যাকমে ফ্যাশন উইক সেই সালে কভারেজ পাচ্ছে বিপুলভাবে, সেখানে কয়েকশো জার্নালিস্ট সেটা কভার করছেন। এবং বেশিরভাগ, সাইনাইতে বলেছেন, বেশিরভাগ খবরের কাগজে রুরাল এগ্রিকালচারাল রিপোর্টার বলে কেউ নেই, রুরাল রিপোর্টার বলে কেউ নেই, মিনিস্ট্রি রিপোর্টিং, মিনিস্ট্রি বিটের এগ্রিকালচারাল মিনিস্ট্রি রিপোর্টিং এর মধ্যে চলে যাচ্ছে। এখন ওয়েবসাইটে গিয়ে তাকে ওটা করতে হচ্ছে ভলেন্টারি লেবার নিয়ে। আজকে তুমি আমি ভলেন্টারিলি লিখবো, ডোনেট করবো ওই ওয়েবসাইটটায়, তবে সেই পারি বলে ওয়েবসাইট তুমি যাও, তুমি গেলে খুব ভালো লাগবে যে সেখানে ফটো ফিচার্স আছে, ডকুমেন্টারিজ আছে, ফিচার্ড আর্টিকেলস আছে, লং ফর্ম জার্নালিজম আছে। সেখানে তিনি ওই আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইন্টারনেটকে, সোশ্যাল মিডিয়াকে, ওয়েবসাইটকে, ব্লগকে কাজে লাগিয়ে তিনি করছেন, যেটা মেন স্ট্রিম জার্নালিজমে সেইভাবে পারা সম্ভব হচ্ছে না তার মতো মানুষের পক্ষেও। ফলে এই হচ্ছে, অনেক কাজ হচ্ছে, তার হয়তো
স্ট্রাকচারটা পাল্টে যাচ্ছে, কেননা মেন স্ট্রিম ভীষণ রকমভাবে প্রফিট ওরিয়েন্টেড হয়েছে 1990 সালের পরে থেকে, উদারনীতিকরণের পর থেকে। বাজার আমাকে ডিসাইড করে দিচ্ছে। মার্ডক তোমরা পড়েছো, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে মার্ডকাইজেশন হয়েছে, যে তুমি যদি মাপো যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন, এগ্রিকালচারাল রিপোর্টিং, কলাম সেন্টিমিটার নিরিখে কতটা হচ্ছে, তুমি দেখবে যে একটা গ্রাফ যদি করো ক্রমশ কমছে, আমাদের দেশে না, সারা পৃথিবীতে কমছে। সারা পৃথিবীতে কমছে যে গ্রাফটা, যে কতটা কভারেজ পাচ্ছে ডেভেলপমেন্টাল কমিউনিকেশন ইস্যু বা এগ্রিকালচারাল রিপোর্টিং, ক্রমশ কভারেজ কম পাচ্ছে। এন্টারটেনমেন্ট ইস্যুস বেশি পাচ্ছে, ফ্যাশন লাইফস্টাইল জার্নালিজম বেশি কভারেজ পাচ্ছে, বেশি স্পেস পাচ্ছে। রুপার্ট মার্ডকের মতো লোকের কথা আমার মনে পড়ছে, যে যিনি একটা স্ট্রাকচার বলে দিচ্ছেন জার্নালিজমে, যে জার্নালিজমের স্ট্রাকচারটা ভীষণ রকমভাবে প্রফিটেবল স্ট্রাকচার। আজকে আমি একজন ব্যবসায়ী হিসেবে খবরের কাগজে সেই স্ট্রাকচারটা করলে আমি বেশি প্রফিট পাবো। সমীর জৈনের কথা মনে পড়ছে, টাইমস অফ ইন্ডিয়া সমীর জৈন, যিনি বলছেন যে না, আই ডু নট সার্ভ, আই এম নট ইন দ্য বিজনেস অফ নিউজ, আই এম ইন দ্য বিজনেস অফ অ্যাডভার্টাইজিং। আমার কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং সেল করা, নিউজ সেল করা না। তাই তো দাঁড়াচ্ছে, মানে তুমি আজকে যদি দেখো একটা খবরের কাগজের এক্সিস্টেন্সটাই তো অ্যাডভার্টাইজমেন্টের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এবং যারা টপ 3 or 4 নিউজ পেপার, তারা বেশিরভাগ চাং অফ প্রফিটটা নিয়ে যাচ্ছে। বাকি যেটুকু পড়ে আছে সেইটুকু তাদের মধ্যে শেয়ার হচ্ছে। এবং ছোটোখাটো সংবাদপত্রগুলো, যেগুলো অল্প পরিসরে একটা ওয়ান ম্যান ইন্ডিপেন্ডেন্ট এমপ্লয়ি ওরিয়েন্টেড সংবাদপত্র, এগুলো ভীষণ রকমভাবে তো সার্ভাইভালের সমস্যা হয়ে হচ্ছে। এগ্রিকালচারাল রুরাল রিপোর্টিং বেসড সংবাদপত্রগুলো বা ম্যাগাজিনসগুলো, তার সার্ভাইভালের সমস্যা হয়ে উঠছে। একমাত্র পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ছাড়া কেউই তাদের দায়টা কিন্তু দেখাচ্ছে না ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে, এগ্রিকালচার রিপোর্টিং এর ক্ষেত্রে বা অন্য ইনিশিয়েটিভের ক্ষেত্রে। তুমি একদম ঠিক বলেছো, এটা একটা সিভিলাইজেশনাল ক্রাইসিস। কিন্তু একই সাথে আমরা এই ধরনের এই যে সোশ্যাল মিডিয়া, ব্লগ বা ইন্টারনেট বেসড কিছু ইনিশিয়েটিভস দেখতে পাচ্ছি, এই পাড়ির মতো ইনিশিয়েটিভস দেখতে পাচ্ছি, যেখানে এইগুলোকে বেস করে তোমার নতুন ধরনের একটা 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 কমিউনিকেশনের চেষ্টা করা হচ্ছে। ঠিকই, একদম তাই। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল এই বিষয়ে। হ্যাঁ স্যার, আপনি যে বলেন 2009 যে কটন ল্যাকমে ফ্যাশনটা চলছিল, সেখানে 500 রিপোর্টার্স গেছে, কিন্তু যখন কটন ফার্মার সুইসাইড করছে তখন কেউই জানে কভারেজ করতে। স্যার প্রশ্ন, কেউ না, স্যার খুব অল্প, 6 জন বা হ্যাঁ এরকম। স্যার, পাবলিক কি, আমার প্রশ্ন স্যার, পাবলিক কি যে যদি মিডিয়া না জানায়, পাবলিক কি কারণ জানতে পারে না? এটা আমার প্রশ্ন। মিডিয়া যদি না জানায়, পাবলিক কি কারণ জানতে পারে না? হ্যাঁ, মানে মিডিয়া যদি না জানায়, পাবলিকলি জানতে পারবে, মানে জানতে পারবে, কিন্তু তার পরিসরটা অনেক ছোট হবে। তুমি বুঝতে পারছো, মিডিয়ার কাজই তো তাই। আজকে তোমার পাড়াতে যে অ্যাক্সিডেন্টটা হলো, আমি একটা হার্ড নিউজ ধরছি, তোমার পাড়াতে যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা তো আমি জানতে পারবো না মিডিয়া না জানালে, তার কারণ আমি না, ঠিক মানে তোমার আমি পাড়ায় যদি থাকি না। জানাই, আমি হ্যাঁ, যদি জানাই, মানে হয়তো এখানে 100 বার ঘটনা ঠিক ঘটলো। তুমি বলছো, মানে তুমি যেটা বলছো সিটিজেন জার্নালিজমের দিকে ইঙ্গিত করছো, যেখানে সাধারণ মানুষই মিডিয়ার কাজটা করছে, যেহেতু মিডিয়া তার কাজটা সঠিকভাবে অনেক সময় করতে পারছে না, তাই ঠিক সিটিজেন জার্নালিজমের কথা বলছে। সিটিজেন জার্নালিজম ভীষণ রকম ভাবে, এই যে পারি তো একটা এফর্ট ইন সিটিজেন জার্নালিজম। তুমি যদি পারির ওয়েবসাইটটা দেখো, সেখানে কিন্তু তোমার আমার মতো, তোমাদের মতো সব স্টুডেন্টরাই যারা এতে ইচ্ছুক লিখতে, ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে ভাবছে, বিভিন্ন ডেভেলপমেন্টাল ইস্যুস নিয়ে ভাবছে, তারা লিখতে চাইছে, কিন্তু লেখার জায়গা পাচ্ছে না, খবরের কাগজে লিখতে দিচ্ছে না, ম্যাগাজিন লিখতে দিচ্ছে না, টেলিভিশনে বলতে বলছে না। কারণ এটা বলছে লোকে শুনবে না, এটা প্রফিটেবল না, এর থেকে আমার আয় হবে না, তাহলে আমি কোথায় লিখবো? সেক্ষেত্রে তোমার পারির মতো ইনিশিয়েটিভসগুলো ইম্পর্টেন্ট। সেখানে তুমি একটা ব্লগ তৈরি করতে পারো, সেই ইনিশিয়েটিভসগুলো ইম্পর্টেন্ট। সেখানে তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো, সেই ইনিশিয়েটিভসগুলো ইম্পর্টেন্ট। সেখানে এখন পডকাস্ট খুব পপুলার হচ্ছে, নানান ক্ষেত্রে পডকাস্ট চালু হতে পারে, সেই ইনিশিয়েটিভসগুলো বিজ্ঞাপন ইম্পর্টেন্ট। এবং অবশ্যই সেখানে তুমি ঠিকই বলেছো, মানে তোমার থ্রু দিয়ে আমি জানতে পারবো। আমি মেন স্ট্রিম বড় মিডিয়াগুলোকে বাইপাস করে আমি ছোট মিডিয়া, স্মল মিডিয়াগুলো, কমিউনিটি রেডিওর মাধ্যমে জানাতে পারো। মানে এই সমস্তগুলো কিন্তু কাজ করবে তখন এই সমস্ত ইস্যুসগুলোকে জানানোর জন্য। কিন্তু তাতেও তুমি মাথায় ভাবো, প্র্যাকটিক্যালি ভাবো, তাতেও কিন্তু আজকে যদি একটা মেন স্ট্রিম খবরের কাগজে, একটা মেন স্ট্রিম টপ 10 নিউজে যদি যে ইস্যুটাকে বারবার মানুষের সামনে আনা হবে, সেই ইস্যুটা যে প্রচার পাবে, সেই ইস্যুটা সম্পর্কে সাধারণ মানুষ যেভাবে ওয়াকিবহাল হবে, সেই ইস্যুটা সম্পর্কে সাধারণ মানুষ যেভাবে ভাববে, সেইভাবে কিন্তু একটা ব্লগ, একটা ওয়েবসাইট, একটা ফেসবুক পোস্ট, একটা পডকাস্ট, সেই এফেক্ট, সেই প্রভাব কিন্তু এখনো বিস্তার করতে পারে না। সেই জন্য এটা সিটিজেন্স জার্নালিজম, কারণ সাধারণ মানুষ যারা ইন্টারেস্টেড তারাই হয়তো সেই বিষয় সম্পর্কে জানবে। ফলে তার একটা লিমিটেশন আছে। কিন্তু একদম তাই, যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু সেই জিনিসগুলো করতে পারি, যাতে সাধারণ মানুষ আরও বেশি করে জানতে পারে, যারা ইন্টারেস্টেড তারা আরও বেশি করে জানতে পারে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে ইন্টারনেট কিন্তু ভীষণ রকমভাবে প্রয়োজন।
প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ ইন্টারনেট ছাড়া ওই প্ল্যাটফর্ম তোমায় কেউ দেবে না। আজকে তুমি যদি বলতে চাও এত সেন্ট্রালাইজড, তোমার নিউজ পেপার বলো, তোমার রেডিও বলো, তোমার টেলিভিশন বলো, এত সেন্ট্রালাইজড ভাবে এগুলো কন্ট্রোলড যে তুমি তোমার বক্তব্য সেই ইস্যুটাকে ফোরগ্রাউন্ড করতেই পারো না। একমাত্র ওয়ে হচ্ছে ইন্টারনেট, সেটা সোশ্যাল মিডিয়া হোক, ব্লগ পোস্ট হোক, ইউটিউব হোক, যেভাবে হোক। একদম তাই, তুমি সিটিজেন মিডিয়া হোক, তোমার নিজস্ব ইনিশিয়েটিভ হোক, তার মধ্যে দিয়ে জানতে, এবং অনেকে বলছেও, এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো বলছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো বলছে, অনেক গ্রুপস আছে যারা তাদের এগুলোর মধ্যে খবর আদান প্রদান হচ্ছে, কিন্তু তার পরিসর ছোট, আস্তে আস্তে বাড়ছে কিন্তু ছোট। সরফরাজ ঠিক আছে, Yes, sir. ধন্যবাদ। আমি অনেক হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, সায়ন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ তো শুনতে পাচ্ছি আমি। সায়নকে অনেক ধন্যবাদ, অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের বিষয়গুলোকে তুলে ধরার জন্য। তো আমি একটা প্রস্তাব রাখছি সায়ন, সেটা হ্যাঁ। হচ্ছে যে, কারণ এই বিশেষভাবে এই সেমিনারগুলো, এই কনসেপ্টটা তো আমরা একটা নতুন একটা ভাবনা থেকে করছি যে স্টুডেন্টদের নিয়ে করব এবং স্টুডেন্টরা আসবে, তাদের মধ্যে দিয়ে আলোচনা হবে এবং একটা মাস্টার ক্লাস অনেকে আসবে। তো কোশ্চেন কি হয়, ওই প্রথম ইয়েতে সেমিনারগুলোর মতো আসে না, 2-3 জন হয়তো করে, হ্যাঁ। বাকিদের মধ্যে প্রশ্ন তুলে দেয়, হ্যাঁ। পরবর্তী ক্ষেত্রে আসে। তো আমি পরবর্তী ক্ষেত্রে ওদের ক্লাসগুলোতে আমি ওদের জানাবো, কোশ্চেনগুলো ওরা আমাকে পাঠাবে, আমি তোমাকে হ্যাঁ। পাঠাতে পারি, বা পরে আরেকদিন মিট করতে হবে, যেদিনকে আমরা শুধু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ভীষণ ভালো, কারণ আমার মনে হয় এদের এই মধ্যে ফরম্যাটে অনেকের মধ্যেই কোনোদিনই question কোনো হবে। ইন্টারাকশন হয়নি, খুব ভালো। হ্যাঁ, কারণ হ্যাঁ। যে কোনো সময় যেটা হয়, ইন্টারাকশন কিন্তু ওদের মধ্যে, মানুষের মধ্যে থেকে যায়, কিন্তু এই হ্যাঁ। মুহূর্তে কোশ্চেনগুলো গড়ে ওঠে না, বা একদম। হট করে একটা বিষয় শুনলো, যেহেতু বিষয়টাও ওদের কাছে খুব নতুন একটা বিষয় আসছে ওদের, হয়তো ঠিক। স্টাম্প শুনেছে কিন্তু এত আলোচনা, এত বিস্তারিত শোনেনি, বা ফলে বিষয়টা ভাবনার মধ্যে আনবে, আনতে আনতে ওদের মধ্যে প্রশ্নগুলো আসবে, একটু পড়াশোনাও করবে নিজেরা, করলে খুব ভালো। প্রশ্নগুলো আসবে। একটু হলে কিছুদিন বাদে আমরা তোমাকে আবার আহ্বান করব, যেখানটায় সেগুলো প্রশ্ন উত্তরে আমরা আলোচনা করবো, এবং সেই সেশনটা আমরা, ওদের প্রশ্নগুলো একদম থাকবে, আগে থেকে তুমি জেনেও নিতে পারবে যে কি বাহ, কি প্রশ্ন সেটা তো ওদের খুব থাকে। ভালো, আমার সেই মনে হয় এই মুহূর্তে ফরম্যাটটা মানে খুব ইনোভেটিভ হ্যাঁ, এবং ইউনিক তাতে কি হবে, হবে, আমি যেটা প্রত্যেককেই অনুকরণীয়। বলবো যে হ্যাঁ। দুটো দিন, না হলে কি হয়, ওই হ্যাঁ। প্রশ্নগুলো আসে না, মানে এই মুহূর্তে হ্যাঁ। হয়ও না, এবং তাদের মধ্যে প্রশ্ন থেকে গেল, কেউ হয়তো না। সরাসরি করতেও পারলো না, হুম, বা এই মুহূর্তে টেকনিক্যালি ফল্ট ইয়েটাও হয়ে গেল হুম, 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 সময় হুম। নিতে। তো সেই জন্য আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। ঠিক আছে। সবাই একটু পড়াশোনা করুক, আমি ওদের সঙ্গে আলোচনা করি, করার পরে যার যা প্রশ্ন আসবে, যেভাবে যা আসবে, এবং আমাদের রেকর্ডিংও থাকছে, অসুবিধা নেই, আরেকবার চাইলে ওরা শুনতে পারবে, ফলে শুনে নিয়ে প্রশ্ন করতে সুবিধেও হতে পারে ওদের। তো খুব ভালো। ধন্যবাদ তোমাকে। আমরা প্রথম মাস্টার ক্লাস ইয়েতে আমাদের এভাবে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য, এত সুন্দরভাবে এরকম একটা কঠিন বিষয়কে আলোচনার মধ্যে আনার জন্য ধন্যবাদ। আমরা আবার তাহলে পরে আহ্বান ছাত্রছাত্রীদের আর উদ্দেশ্যে জানাই যে, তোমাকেও আমি হ্যাঁ জাস্ট তোমরা, শেষ হওয়ার আগে একটু বলতে চাইছি যে এই হ্যাঁ স্ট্রাকচারে হ্যাঁ পুরোটা নিশ্চয়ই, করার জন্য, সেই জন্য আমি মানে আমি তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি, এবং স্টুডেন্টদের কাছে আমি খুব মানে ভালো লাগছে যে এত ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছে, এত শুনে শুনেই তো প্রশ্ন তো আগে থেকে প্রিপেয়ার্ডও নেই, হুম, সেক্ষেত্রে এই এনগেজমেন্টটা সাধারণভাবে আমি তো কোনো ওই ধরনের ইন্টারাক্টিভ সেশনে পাই না, সেই জন্য আমার খুব ভালো লাগছে। আমি আরো বলতেও চাই, আলোচনা করতে চাই, শিখতেও চাই ওদের কাছ থেকে, এবং এই এই পার্টিকুলার স্ট্রাকচারটা হয়তো সেটা আমাদের অ্যালাউও করছে করার জন্য। তাই হ্যাঁ, মানে খুব আমিও ধন্যবাদ পরিস্থিতির জন্য জানাচ্ছি, এবং আমাদের আমার আরো খুব এগুলো হচ্ছে। অনার্ড এবং প্রিভিলেজ লাগছে যে আমি এই এই অনুষ্ঠানটা আসতে পেরেছি আজকে। থ্যাংক ইউ, আমাদের কলেজের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে Thank তোমাকে you. অনেক ধন্যবাদ।